আঙ্কেল, আমি আপনাদের অনেক সম্মান করতাম, কিন্তু আজ আমার চোখ খুলে গেছে। ইহানা যে ওর নিজের খালাতো ভাই নয়নের সাথে তলে তলে এত দূর এগিয়েছে তা আমি স্বপ্নও ভাবিনি। নওশাদের কথায় পুরো বিয়ের আসরে পিনপতন নীরবতা নেমে এলো। ইয়ানা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে লাল সাদা ট্র্যাডিশনাল শাড়িটা যেন আজ তাকে উপহাস করছে। তার ফর্সা সুন্দর মুখ আর মেহেদি রাঙানো ফর্সা হাতগুলো অপমানে থরথর করে কাঁপছে। প্রজেক্টরের বিশাল পর্দায় ভাসছে ইয়ানা এবং নয়নের একটি আপত্তিকর ছবি, যেখানে ইয়ানা অচেতন অবস্থায় নয়নের বুকে মাথা রেখে পড়ে আছে। নওশাদ, এসব কি বলছো তুমি? আমার মেয়ে এমন হতেই পারে না, নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। ছবি তো আর মিথ্যা বলছে না আঙ্কেল। আপনার মেয়ে এই ছোট ছেলেটার সাথে নোংরামি করছে, আর আমাকে বলির পাঠা বানিয়ে আমার টাকায় রাজত্ব করতে চাচ্ছিল। আমি এই চরিত্রহীন মেয়েকে বিয়ে করতে পারবো না। নওশাদ, মুখ সামলে কথা বলো। তুমি মিথ্যা বলছো। তুমি ভালো করে জানো নয়নকে আমি নিজের ছোট ভাইয়ের মতো দেখি। ও আমার থেকে 2 বছরের ছোট। ওর সাথে আমার এমন ছবি কোথা থেকে এলো? ইয়ানা দ্রুত পায়ে নওশাদের সামনে গিয়ে দাঁড়ানো। তার চোখের কোণায় জল টলমল করছে, কিন্তু আত্মসম্মানে আঘাত লাগায় চোখের জল সে আটকে রেখেছে। ও, এখন সত্যি স্বামী স্ত্রী সাজার চেষ্টা করছো? কাল রাতে কোথায় ছিলে তুমি? আর এই নয়ন তোমার রুমে কি করছিল? কাল রাতে তুমিই তো আমাকে জুস দিয়েছিলে। তারপর আমার মাথা ঘুরে যায়। আমি আর কিছু জানি না। নয়ন, তুই কিছু বলছিস না কেন? তুই সবাইকে সত্যিটা বল। ইয়ানা অসহায় দৃষ্টিতে নয়নের দিকে তাকালো। নয়ন মাথা নিচু করে এক কোণায় দাঁড়িয়ে আছে, তার 2 হাত মুষ্টিবদ্ধ। নয়নের মনে পড়ল গত শরতের কথা, যখন ইয়ানা কাশফুল বনে পম্পাস ঘাস ভাতে দাঁড়িয়েছিল। বাতাসে উড়ছিল তার রেশমি চুল, ঠিক যেন এক দেবী। সেই পবিত্র মেয়েটাকে আজ সবাই সবার সামনে চরিত্রহীনের তকমা দিচ্ছে, অথচ নয়ন কিছুই করতে পারছে না। কারণ কাল রাতে নওশাদে ইয়ানাকে ঔষধ মেশানো জুস খাইয়েছিল, আর নয়ন ইয়ানাকে পড়ে যেতে দেখে ধরতে গিয়েছিল। কিন্তু নওশাদ আগে থেকেই ক্যামেরার ফাঁদ পেতে রেখেছিল। আজ যদি নয়ন সত্যিটা বলে, নওশাদ হয়তো আরো নোংরা কোনো প্রমাণ হাজির করবে, যা ইয়ানাকে পুরোপুরি শেষ করে দেবে। ইয়ানা, তুই চুপ করবি? তুই আমাদের মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিয়েছিস। আফরোজা বেগম ছুটে এসে ইয়ানার গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিলেন। থাপ্পড়ের বেগে ইয়ানা ফ্লোরে পড়ে যেতে নিলে নয়ন ছুটে এসে তাকে ধরে ফেলে। খবরদার, আমার মেয়েকে একদম স্পর্শ করবি না তুই। শাহরিয়ার সাহেব এসে নয়নের কলার চেপে ধরে সজোরে এক ঘুষি মারলেন নয়নের মুখে। নয়নের ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেল, কিন্তু সে টুস শব্দটিও করল না। ইয়ানা চিৎকার করে উঠল। আব্বু, প্লিজ মেরো না ওকে। ও তো নির্দোষ। আমি জানি ও কিছু করেনি। তুই চুপ কর বেহায়া মেয়ে। তোর জন্য আজ সমাজের মানুষের সামনে আমাকে মাথা নিচু করে দাঁড়াতে হচ্ছে। এই ছেলে তোর খালাতো ভাই, তোর থেকে বয়সে ছোট, আর তুই ওর সাথে ছি, ভাবতেই ঘেন্না হচ্ছে। আঙ্কেল, আপনাদের ফ্যামিলির এই নোংরামের মধ্যে আমি আর থাকতে চাই না। আমি চললাম। নওশাদ তার পরিবার নিয়ে বিয়ের আসর থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে নয়নের দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিয়ে গেল সে। ইয়ানা ফ্লোরে বসে ডুকরে কেঁদে উঠল। কাজী সাহেব, বিয়ে আজই হবে, আর এই আসরেই হবে। কি বলছো তুমি শাহরিয়ার? কার সাথে বিয়ে হবে? নওশাদ তো চলে গেল। বিয়ে হবে এই বেঈমান নয়নের সাথে। শাহরিয়ার সাহেবের কথায় নয়ন এবং ইয়ানা দুজনেই চমকে উঠল। ইয়ানা বসা থেকে উঠে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আব্বু, তুমি এসব কি বলছো? নয়নকে আমি বিয়ে করব? ও আমার থেকে ছোট, ও আমার ভাই। যে নোংরামি তোরা করেছিস, এরপর তোদের ভাই বোন বলতে আমার ঘেন্না হচ্ছে। যেহেতু তোদের ছবি পুরো দুনিয়ায় দেখে নিয়েছে, তাই এই কলঙ্ক মোছার জন্য একটাই উপায়, তোকে নয়নকেই বিয়ে করতে হবে। খালু, আপনি এটা কি বলছেন? আমি ইয়ানাকে... তুই একদম চুপ থাকবি। তুই আমার বাড়িতে থেকে আমার টাকায় লেখাপড়া করে আমার মেয়ের দিকেই চোখ দিয়েছিস। আজ থেকে তুই আমার মেয়ের স্বামী। আর হ্যাঁ, তোদের কাউকে আমি এই বাড়িতে দেখতে চাই না। বিয়ের পর তোরা এই মুহূর্ত থেকে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। ঠিক সেই মুহূর্তেই ভিড় ঠেলে এগিয়ে এলেন নয়নের মা রেহানা বেগম। তিনি অত্যন্ত কড়া মেজাজের এবং আত্মসম্মান বোধ সম্পন্ন নারী। তিনি এসে সরাসরি শাহরিয়ার সাহেবের চোখের দিকে তাকালেন। আমার ছেলের গায়ে হাত তোলার অধিকার আপনাকে কে দিয়েছে শাহরিয়ার ভাই? তোমার ছেলে যা করেছে, এরপর হাত পা কেটে নেওয়া উচিত ছিল রেহানা।
আমি আমার ছেলেকে চিনি, ও এমন কোনো জঘন্য কাজ করতে পারে না। কিন্তু যেহেতু আজ সবার সামনে ও আর ইনায়ার সম্মান নিয়ে প্রশ্ন উঠেছে, তাই আমি এ বিয়েতে রাজি, তবে একটা শর্তে। কি শর্ত তোর রেহানা? তোদের মতো গরিব মানুষের আবার কিসের শর্ত? আমার ছেলে আপনার মেয়ের স্বামী হয়ে আপনাদের এই প্রাসাদের ঘর জামায় থাকবে না। বিয়ের পর ইনায়াকে আমার ছেলের হাত ধরে আমার সেই ছোট্ট বাড়িতেই যেতে হবে। মেয়েদের আসল সম্মান তার স্বামীর ঘরে, বাপের টাকায় কেনা রাজপ্রাসাদে নয়। আম্মু, তুমি খালামণিকে কিছু বলছো না কেন? আমি এই বিয়ে করব না, আমি মরে যাব, তাও এই ছেলেকে বিয়ে করব না। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ানো শুরু করুন। যে মেয়ে বিয়েতে মত দেবে না, সে যেন মনে রাখে আজ থেকে তার বাবা মারা গেছে। ইয়ানা তার বাবার কথা শুনে যেন পাথর হয়ে গেল। তার চোখের জল গাল বেয়ে টপ টপ করে লাল সাদা শাড়ির উপর পড়তে লাগলো। সে এক দৃষ্টিতে নয়নের দিকে তাকিয়ে আছে। নয়নের চোখেও এক অদ্ভুত নীরব যন্ত্রণা। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। বলো মা, কবুল? ইয়ানা চুপ করে আছে। তার বুক ফেটে কান্না আসছে। যে নওশাদকে সে ভালোবেসেছিল, সে তাকে এভাবে ধোঁকা দিল। আর যে নয়নকে সে এত আদর করত, সে আজ নিশ্চুপ থেকে তাকে এই নরকে ঠেলে দিচ্ছে। কবুল বল ইয়ানা। কবুল। তিনটি কবুল বলার সাথে সাথে ইয়ানার জীবনটা যেন এক মুহূর্তে বদলে গেল। সে এখন তার থেকে 2 বছরের ছোট নয়নের স্ত্রী। রেহানা বেগম ইয়ানার হাত ধরে নয়নের পাশে দাঁড় করালেন। চলুন শাহরিয়ার ভাই, আমাদের অপমান তো আপনারা করলেন, এবার আমরা আসি। নয়ন, বৌমাকে নিয়ে চল। ইয়ানা একবার তার মায়ের দিকে তাকালো। আফরোজা বেগম মুখ ফিরিয়ে নিলেন। ইয়ানা ডুকরে কেঁদে উঠে রেহেনা বেগমের সাথে পা বাড়ালো। নয়ন নিঃশব্দে তাদের পিছু নিল। গাড়িতে ওঠার পর পুরোটা রাস্তা কেউ কোনো কথা বলল না। ইয়ানা শুধু জানালার বাইরে তাকিয়ে নীরবে কাঁদছে। তার ফর্সা হাত দুটো দিয়ে শাড়ির আঁচল শক্ত করে চেপে ধরে আছে। নয়ন নিজের পকেট থেকে একটা পরিষ্কার রুমাল বের করে ইয়ানার দিকে এগিয়ে দিল। নিন, চোখটা মুছে নিন। আমার সাথে কোনো কথা বলবে না তুমি, একদম না। ইয়ানা রুমালটা ছুঁড়ে ফেলে দিল। নয়ন শান্তভাবে রুমালটা তুলে আবার পকেটে রেখে দিল। সে কোনো রাগ দেখালো না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেললো। রেহেনা বেগম সামনের সিট থেকে সব দেখছিলেন, কিন্তু কিছু বললেন না। গাড়ি এসে থামলো নয়নদের ছোট একতলা বাড়ির সামনে। শাহরিয়ার সাহেবের বিশাল রাজপ্রাসাদের তুলনায় এই বাড়িটা কিছুই না। ইয়ানা গাড়ি থেকে নেমে বাড়িটার দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে আবারও অঝরে পানি পড়তে লাগলো। দাঁড়িয়ে আছো কেন মা? ভেতরে আসো, এটা তোমার নিজের বাড়ি, এখানে কেউ তোমাকে অপবাদ দেবে না। ইয়ানা ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো। বাড়ির ভেতরে খুব সাধারণ ছিমছাম গোছানো পরিবেশ। রেহানা বেগম ইয়ানাকে নয়নের ঘরে নিয়ে গেলেন। এটা নয়নের ঘর, আজ থেকে এটাই তোমার ঘর। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। নয়ন, বৌমার যেন কোনো অযত্ন না হয়। জি আম্মু। রেহেনা বেগম চলে যাওয়ার পর নয়ন দরজাটা আস্তে করে ভেজিয়ে দিল। ইয়ানা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ধপ করে বিছানায় বসে 2 হাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল। তার কান্নায় যেন ঘরের দেওয়ালগুলোও কেঁপে উঠছে। নয়ন কিছুটা দূরে দাঁড়িয়ে ইয়ানার কান্না দেখছে। তার নিজের বুকটাও ফেটে যাচ্ছে, কিন্তু সে জানে এখন ইয়ানাকে সান্ত্বনা দিতে গেলে সে আরো বেশি রেগে যাবে। কেন করলে তুমি এমন? কেন? ইয়ানা হঠাৎ মুখ তুলে নয়নের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল। তার চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে আছে। কি ক্ষতি করেছিলাম আমি তোমার? ছোটবেলা থেকে তোমাকে নিজের ভাইয়ের মতো ভালোবেসেছি, আর তুমি নওশাদের সাথে মিলে আমাকে এইভাবে ফাঁসিয়ে দিলে। তোমার টাকার এত লোভ ছিল যে আমার জীবনটা এভাবে নষ্ট করে দিলে। আপনি ভুল ভাবছেন, আমি নওশাদ ভাইয়ের সাথে কোনো... চুপ, একদম চুপ। একটাও মিথ্যা কথা বলবে না তুমি। তুমি যদি নির্দোষ হতে তাহলে সবার সামনে চুপ করে থাকতে না। তুমি ইচ্ছে করে চুপ ছিলে যাতে আব্বু বাধ্য হয়ে তোমার সাথে আমার বিয়ে দেয়। তুমি একটা স্বার্থপর, নিজ মানসিকতার ছেলে। আমি তোমাকে ঘেন্না করি নয়ন, আমি তোমাকে প্রচন্ড ঘেন্না করি। ইয়ানা হাতের কাছে থাকা বালিশটা নয়নের দিকে সজোরে ছুঁড়ে মারল। নয়ন সরে গেল না, বালিশটা তার বুকে এসে পড়ল। নয়ন শান্তভাবে বালিশটা ফ্লোর থেকে তুলে বিছানায় রাখলো। আমি জানি আপনি এখন অনেক কষ্টে আছেন। আপনার রাগ হওয়াটা খুব স্বাভাবিক। আপনি আমাকে বকা দিন, মারুন, যা ইচ্ছে করুন, কিন্তু দয়া করে কান্না থামান। আপনার শরীর খারাপ করবে।
আমার শরীর খারাপ করলে তোমার কি? তুমি তো তোমার উদ্দেশ্য হাসিল করেছো। এখন তো তুমি শাহরিয়ার সাহেবের মেয়ের জামাই। আপনি যদি মনে করেন আমি আপনার বাবার টাকার লোভে এই বিয়ে করেছি, তাহলে আপনি আমাকে চিনতেই পারেননি। আমি সত্যিই তোমাকে চিনতে পারিনি নয়ন। আমি ভাবতেও পারিনি আমার নিজের ছায়ার মতো যে ছেলেটা সারাদিন ঘুরে বেড়াতো, সে আমার পিঠে এমন একটা ছুরি মারবে। ইয়ানা আবারও ফুপিয়ে কেঁদে উঠল। নয়ন ধীর পায়ে আলমারির কাছে গেল। ভেতর থেকে ইয়ানার জন্য একটা তোয়ালে আর কিছু সাধারণ সুতির জামা বের করে আনলো, কারণ ইয়ানা এখনো ভারী শাড়ি আর গয়না পরে আছে, যা তাকে কষ্ট দিচ্ছে। এই শাড়ি আর গয়নাগুলো পরে থাকলে আপনার দম বন্ধ লাগবে। এই সাধারণ জামাটা পরে ফ্রেশ হয়ে নিন। ওয়াশরুমটা ওই ডান দিকে। আমি তোমার দেওয়া কোনো জিনিস পরবো না। আমি এই শাড়ি পরেই থাকবো। জেদ করবেন না ইয়ানা, আপনার ফর্সা হাতগুলো গয়নার চাপে লাল হয়ে গেছে। আপনি কষ্ট পেলে আমার আপনার নিজেরই ক্ষতি হবে। নয়নের শান্ত কণ্ঠস্বর আর চোখের গভীর দৃষ্টি দেখে ইয়ানা কিছুটা থমকে গেল। এই ছেলেটা এত গালমন্দ শোনার পরও একটুও খারাপ করছে না কেন? ইয়ানা তোয়ালে আর জামাটা ছো মেরে নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর ইয়ানা মুখ হাত ধুয়ে সাধারণ সুতির জামা পরে বের হয়ে গেল। তার ভারী মেকআপ ধুয়ে যাওয়ার পর তার আসল রূপ যেন আরো স্নিগ্ধ লাগছে। নয়ন টেবিলের উপর খাবার সাজিয়ে অপেক্ষা করছিল। আসুন, কিছু খেয়ে নিন। সকাল থেকে আপনার পেটে কিছু পড়েনি। আমি খাবো না, আমার ক্ষুধা নেই। না খেয়ে নিজেকে কষ্ট দিয়ে কি লাভ পাবেন? আপনি আমাকে শাস্তি দিতে চাইলে দিন, কিন্তু নিজেকে কেন শাস্তি দিচ্ছেন? আমার জীবনটাই তো একটা শাস্তি হয়ে গেছে। তুমি কি বুঝবে তার কষ্ট? তুমি তো দিব্যি খুশি আছো। নয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে প্লেটে ভাত আর তরকারি মেখে ইয়ানার সামনে এগিয়ে দিল। আমি খুশি নেই ইয়ানা, বিশ্বাস করুন। আপনাকে এভাবে দেখতে আমারও অনেক কষ্ট হচ্ছে, কিন্তু পরিস্থিতি আমাদের হাতে ছিল না। আপনি খেয়ে নিন, আমি আপনাকে আর বিরক্ত করব না। ইয়ানা অবজ্ঞার দৃষ্টিতে নয়নের দিকে তাকালো। পেটে প্রচন্ড ক্ষুধা থাকা সত্ত্বেও সে জেদ করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। নয়ন বুঝতে পারলো ইয়ানাকে এখন জোর করে কোনো লাভ নেই। ঠিক আছে, আপনি খাবেন না আমি জানি। আমি খাবারটা ঢেকে রাখছি, রাতে যদি ক্ষুধা লাগে খেয়ে নেবেন। নয়ন খাবার ঢেকে রেখে একটা কাঁথা আর বালিশ নিয়ে ফ্লোরে বিছানা করতে লাগলো। ইয়ানা অবাক হয়ে নয়নের দিকে তাকিয়ে রইল। তুমি ফ্লোরে বিছানা করছো কেন? কারণ বিছানায় আপনি ঘুমাবেন, আর আমি জানি আমার উপস্থিতি এখন আপনার জন্য বিরক্তিকর, তাই আমি নিচেই ঘুমাবো। তুমি ভাবছো এসব নাটক করে তুমি আমার মন গলাতে পারবে? আমি তোমার এই ভালো মানুষের মুখোশের আসল রূপ দেখে ফেলেছি। আমি কোনো মুখোশ পরিনি ইয়ানা, আপনি আমার স্ত্রী, কিন্তু তার মানে এই নয় যে আপনার ইচ্ছার বিরুদ্ধে আমি আপনার উপর কোনো অধিকার ফলাবো। আমি আপনাকে সম্মান করি, আর যতদিন আপনি আমাকে নিজের থেকে মেনে না নেবেন, আমি আমার এই সীমানা অতিক্রম করব না। নয়নের কথাগুলো ইয়ানার বুকে গিয়ে তীরের মতো বিঁধল। বয়সে ছোট এই ছেলেটার কথায় যে পরিমাণ পরিপক্কতা আর সম্মানবোধ সে দেখতে পাচ্ছে, তা নওশাদের মধ্যে সে কোনো দিন দেখেনি। কিন্তু পরক্ষণেই নওশাদের সেই কথাগুলো তার কানে বাজতে লাগলো। সে নিজেকে সামলে নিয়ে শক্ত গলায় বলল, ভালোই হবে। তুমি তোমার জায়গায় থাকবে, আমি আমার জায়গায়। আমাদের এই বিয়েটা শুধু একটা চুক্তি। আমি কোনো দিন তোমাকে স্বামী হিসেবে মেনে নেব না। আমি কখনো জোর করব না, আপনি নিশ্চিন্তে ঘুমান। নয়ন লাইট অফ করে দিয়ে ফ্লোরে শুয়ে পড়ল। ঘরে শুধু জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলো এসে পড়েছে। ইয়ানা বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে, তার চোখে ঘুম নেই। সে শুধু ভাবছে আজ সকালে সে কতটা খুশি ছিল, আর এখন সে কোথায় এসে দাঁড়িয়েছে। রাত গভীর হতে লাগলো। হঠাৎ ইয়ানার ফুপিয়ে কান্নার শব্দে নয়নের ঘুম ভেঙে গেল। নয়ন ধরপড় করে উঠে বসলো। সে দেখলো ইয়ানা ঘুমের মধ্যেই কাঁদছে আর অস্পষ্ট স্বরে কিছু বলছে। নয়ন দ্রুত উঠে ইয়ানার পাশে গিয়ে বলল। সে সাবধানে ইয়ানার ফর্সা মুখটার দিকে তাকালো। চাঁদের আলোয় ইয়ানার চোখের জল চিকচিক করছে। কেন করলে এমন? নওশাদ কেন আমাকে ঠকালে? আব্বু আমাকে বের করে দিল, আমি কোথায় যাব? ইয়ানার কষ্ট দেখে নয়নের নিজের চোখও ভিজে গেল। সে আলতো করে ইয়ানার মাথায় হাত রাখলো।
নয়নের হাতের স্পর্শ পেয়ে ইয়ানা যেন কিছুটা শান্ত হলো। সে অবচেতনভাবেই নয়নের হাতটা শক্ত করে ধরে নিজের বুকের কাছে টেনে নিল। আমি আপনাকে কথা দিচ্ছি ইয়ানা, যে বা যারা আপনার চোখের এই জলের কারণ, আমি তাদের কাউকেই ছাড়ব না। নওশাদকে আমি এমন শাস্তি দেব যে সে আপনার দিকে তাকানোর সাহসও পাবে না। আপনাকে আমি আপনার হারানো সম্মান, আপনার বাবার ভালোবাসা সব ফিরিয়ে দেব। শুধু একটু ধৈর্য ধরুন। আপনার এই আদুরের ছোট ভাইটা যে কবে আপনার প্রেমে পাগল হয়ে গেছে তা আপনি কোনোদিন বোঝেননি। আর আজ যখন আপনি আমার স্ত্রী, তখন আপনার সব কষ্ট দূর করার দায়িত্ব আমার। নয়ন অতি সন্তর্পণে ইয়ানার চুলে বিলি কেটে দিতে লাগলো। ইয়ানার কান্না ধীরে ধীরে থেমে গেল। সে এক গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়ল। নয়ন সারা রাত ফ্লোরে বসে ইয়ানার হাত ধরে তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। ভোরের স্নিগ্ধ আলো জানালার গ্রিল গলে বিছানায় এসে পড়েছে। ইয়ানার ঘুম ভাঙল পাখির কিচির মিচির শব্দে। চোখ খুলে সে কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে রইল। রাজকীয় ঝাড়বাতির বদলে একটি সাধারণ ফ্যান ঘুরছে। গত রাতের ভয়ঙ্কর স্মৃতিগুলো হুড়মুড় করে তার মস্তিষ্কে আঘাত করলো। সে ধরপড় করে উঠে বসলো। ফ্লোরের দিকে তাকিয়ে দেখলো নয়ন সেখানে নেই। বিছানা পরিপাটি করে গোছানো। ইয়ানার বুকের ভেতরটা অদ্ভুত এক শূন্যতায় ভরে গেল। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। আমি কি ভেতরে আসতে পারি? দরজা তো খোলাই আছে, অনুমতি নেওয়ার কি নাটক করছো? নয়ন ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো। তার হাতে এক কাপ ধোয়া ওঠা চা, পরনে একটি সাধারণ সাদা শার্ট আর কালো প্যান্ট। তার চোখের নিচে হালকা কালি, দেখেই বোঝা যাচ্ছে সারা রাত সে ঘুমায়নি। আপনার জন্য চা এনেছি, চিনি ছাড়া কড়া লিকারের চা, যেমনটা আপনি সকালে খেতে পছন্দ করেন। তুমি জানলে কি করে আমি চিনি ছাড়া কড়া লিকারের চা খাই? আমি আপনার সম্পর্কে অনেক কিছুই জানি ইয়ানা। আপনি ছোটবেলা থেকেই সকালের চায়ে চিনি অপছন্দ করেন। চাটা খেয়ে নিন, মাথা ব্যথা কমবে। আমার মাথা ব্যথা করুক বা আমি মরে যাই, তাতে তোমার কি? তুমি তো তোমার গেম খেলে জিতে গেছো। এখন এইসব দরদ দেখানোর কোনো মানে হয় না। আমি তোমার হাতে চা খাবো না। আপনি চা খাবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আমি আমার দায়িত্ব পালন করব। চা টেবিলে রাখা হইল। আর হ্যাঁ, আমি কাজে যাচ্ছি, ফিরতে হয়তো সন্ধ্যা হবে। আপনার কিছু লাগলে মৃত্তিকা ভাবিকে বলতে পারেন। তুমি কাজে যাচ্ছ মানে? তুমি তো আব্বুর কোম্পানিতে কাজ করতে, আব্বু তো তোমাকে বের করে দিয়েছে, তাহলে এখন কোথায় যাচ্ছ? একজন পুরুষের কাজ শুধু এক জায়গায় আটকে থাকে না ইয়ানা। আমার নিজের একটা পথ আছে। আপনি আমাকে নিয়ে এত ভাববেন না। আপনি নিজের যত্ন নিন। নয়নার কোনো কথা না বাড়িয়ে শান্ত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। ইয়ানা অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। এই বয়সে ছোট ছেলেটার মধ্যে এত গাম্ভীর্য আর আত্মবিশ্বাস সে আগে কখনো দেখেনি। ইয়ানা বিছানা থেকে উঠে টেবিলের কাছে গেল। চাটা থেকে সুন্দর একটা সুবাস আসছে। প্রচন্ড মাথা ব্যথার কারণে সে বাধ্য হয়েই চাতে চুমুক দিল। আশ্চর্যের বিষয় হলো চাটা ঠিক তার মনের মতো হয়েছে। এমন নিখুঁত চা শাহরিয়ার সাহেবের বাড়ির দামি বাবুর্চিরাও বানাতে পারে না। চা শেষ হতেই দরজায় আবার নক করলো। ভিতরে আসবো ইয়ানা? আসুন। মৃত্তিকা হাসি মুখে ভেতরে প্রবেশ করলো। তার হাতে একটি সুন্দর শাড়ি। মৃত্তিকা ইয়ানার দিকে তাকিয়ে মুগ্ধ চোখে হাসলো। কাল রাতে তো তোমার সাথে ভালো করে কথাই বলা হলো না। আমি তোমার তানজিম ভাইয়ের বউ, মানে বড় ভাবি। জি ভাবি, আমি আপনাকে চিনি, কিন্তু আমার এখানে থাকার কথা তো। আরে বোকামি, এটা তো তোমারও বাড়ি। আর কাল তো তুমি তাড়াহুড়ো করে কিছুই আনতে পারোনি, তাই আমি তোমার জন্য এই ট্র্যাডিশনাল লাল সাদা শাড়িটা নিয়ে এসেছি। শাড়ি? কিন্তু ভাবি, আমি এখন এইসব। কোনো কিন্তু নয় ইয়ানা, শাড়িটা আমি তোমার জন্য পছন্দ করে এনেছি। জানো, তোমার গায়ের রং এত নিখুঁত ফর্সা, আর মুখের রঙের সাথে তোমার হাতের রঙের কি অদ্ভুত মিল। এই ট্র্যাডিশনাল লাল সাদা শাড়িতে তোমাকে একদম পরীর মতো লাগবে। আর শাড়ির কুচিগুলো আর আঁচল আমি নিজে খুব নিখুঁতভাবে পরিয়ে দেব। দেখবে পারফেক্ট একটা লুক আসবে। তুমি তো জানোই, শাড়ি ঠিক মতো না পরালে পুরো সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। কিন্তু ভাবি, আমার একদম ইচ্ছে করছে না সাজতে। আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। জীবন এত সহজে ধ্বংস হয় না বোন। নয়ন ছেলেটাকে তুমি যতটা খারাপ ভাবছো, ও ততটাও খারাপ নয়। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে শাড়ি পরিয়ে দিচ্ছি।
নয়নের মা মানে তোমার শাশুড়ি, কিন্তু সকাল সকাল দেরি করে ওঠা পছন্দ করেন না। মৃত্তিকার এত আন্তরিকতা আর মিষ্টি কথায় ইয়ানা আর না করতে পারল না। সে ফ্রেশ হয়ে আসার পর মৃত্তিকা খুব যত্ন নিয়ে নিখুঁত ভাজে ভাজে তাকে লাল সাদা শাড়িটা পরিয়ে দিল। আয়নায় নিজেকে দেখে ইয়ানা নিজেই অবাক হয়ে গেল। শাড়িটা যেন তার গায়ের ফর্সা রঙের সাথে মিশে এক অদ্ভুত স্নিগ্ধতা তৈরি করেছে। মাশাল্লাহ, কারণ নজর না লাগে আমার যাকে। চলো এবার, মা খাবার টেবিলে অপেক্ষা করছেন। ইয়ানা ধীর পায়ে মৃত্তিকার সাথে ডাইনিং স্পেসে গেল। ছোট একটা টেবিল, কিন্তু খুব পরিপাটি করে সাজানো। রেহেনা বেগম গম্ভীর মুখে বসে আছেন। ইয়ানাকে দেখে তিনি ইশারায় বসতে বললেন। বসো ইনায়া, এই বাড়িতে সকালের নাস্তা 8টার মধ্যে শেষ করতে হয়। আজ তোমার প্রথম দিন, তাই ছাড় দিলাম। কাল থেকে নিয়ম মেনে চলবে। জি। মৃত্তিকা, বৌমাকে খাবার দাও। আর শোনো ইয়ানা, তুমি বড় ঘরের মেয়ে, এখানকার সাধারণ খাবার তোমার হয়তো মুখে রুচবে না, কিন্তু না খেলে শরীর খারাপ করলে আমি সেটা সহ্য করব না। তোমার বাবার বাড়িতে তুমি যা ইচ্ছে করেছো, এখানে তোমার স্বাস্থ্য আর সম্মানের দায়িত্ব আমার। আমি খেয়ে নেব। ইয়ানা অবাক হয়ে ভাবছে তার ফুপু বা অন্য ধনী আত্মীয়দের মতো এই মহিলা তাকে নিয়ে কোনো খোঁটা দিচ্ছে না। শাসন করছেন ঠিকই, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত মায়া আছে। ইয়ানা নিঃশব্দে রুটি আর সবজি খেতে শুরু করলো। খাবারটা সাদামাটা হলেও স্বাদ খুব ভালো। দুপুর গড়িয়ে বিকেল হলো। ইয়ানা নিজের ঘরে বসে জানালা দিয়ে বাইরের আকাশ দেখছে। তার মনে পড়ে যাচ্ছে বাবার বাড়ির কথা, তার নিজের রাজকীয় রুমটার কথা, আর মনে পড়ছে নওশাদের সেই বেইমানি ভরা হাসিটা। ইয়ানার চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। হঠাৎ বাইরের ঘরে হাসির শব্দ শুনে ইয়ানা দরজা সামান্য ফাঁক করলো। দেখলো নয়ন কাছ থেকে ফিরেছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে তানিয়া। তানিয়া নয়নের ফুফাতো বোন। নয়ন ভাইয়া, তুমি এত ঘেমে নিয়ে একাকার হয়ে গেছো, দেখি আমাকে ব্যাগটা দাও। আরে তানিয়া, তুই কখন এলি? ব্যাগটা রাখ, আমি নিচ্ছি। আমি তো দুপুরে এসেছি, আর তুমি আমাকে ব্যাগ ধরতে দেবে না কেন? আমি কি পর নাকি? দাঁড়াও, তোমার কপালে কত ঘাম, আমি মুছে দিচ্ছি। তানিয়া তার ওড়না দিয়ে নয়নের কপালের ঘাম মুছতে গেল। নয়ন কিছুটা অস্বস্তিতে পিছিয়ে গেল, কিন্তু তানিয়া জোর করেই মুছিয়ে দিতে চাইল। দরজার ফাঁক দিয়ে এই দৃশ্য দেখে ইয়ানার বুকের ভেতর হঠাৎ করে যেন আগুন জ্বলে উঠল। একটা অদ্ভুত রাগ আর জেদ এসে ভর করলো তার মস্তিষ্কে। সে কেন রেগে যাচ্ছে সে নিজেই বুঝতে পারছে না। এই মেয়েটা নয়নের এত কাছে কেন যাচ্ছে? আর নয়নই বা ওকে কেন প্রশ্রয় দিচ্ছে? নয়ন তো বিবাহিত। ও মনে পড়েছে, নয়ন তো আমাকে বিয়ে করেছে শুধু আব্বুর টাকার জন্য। এখন আবার এই তানিয়ার সাথে প্রেমলীলা চলছে। ইয়ানা আর নিজেকে আটকে রাখতে পারল না। সে সজোরে দরজা খুলে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। তার নিখুঁত লাল সাদা শাড়ি আর রাগী চেহারায় তাকে অগ্নিমূর্তির মতো দেখাচ্ছিল। তানিয়া, তোমার ওড়নাটা নিজের কাছেই রাখো। আমার স্বামীর যত্ন কিভাবে নিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। ইয়ানার কথা শুনে নয়ন এবং তানিয়া দুজনেই চমকে তাকালো। নয়নের চোখে এক অদ্ভুত বিস্ময়। ইয়ানা তাকে আমার স্বামী বলে দাবি করেছে, এটা নয়নের কাছে স্বপ্নের মতো মনে হলো। ইয়ানা আপু, মানে ভাবি, আমি তো শুধু ভাইয়ার ঘাম মোছার জন্য এই বাড়িতে পরিষ্কার তোয়ালে আছে, তোমার এই নোংরা ওড়নার কোনো প্রয়োজন নেই। আর নয়ন, তুমি ঘরে এসো, আমি তোমার জন্য ফ্রেশ পানি দিচ্ছি। ইয়ানা কড়া গলায় কথাগুলো বলে নয়নের হাত ধরে এক প্রকার টেনেই নিজের ঘরের দিকে নিয়ে গেল। তানিয়া রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে গেল। ঘরে ঢুকেই ইয়ানা নয়নের হাতটা সজোরে ছেড়ে দিল। আপনি তানিয়ার সাথে এভাবে কথা বললেন কেন? ও তো ছোট মানুষ। ছোট মানুষ? তোমার ঘাম মুছিয়ে দেওয়ার এত দরদর উতলে উঠছে কেন? আর তুমিও তো খুব গলে যাচ্ছিলে। আমি গলে যাচ্ছিলাম না ইয়ানা, আমি নিজেই অস্বস্তিতে ছিলাম, কিন্তু আপনি হঠাৎ করে এসে আমাকে স্বামী বলে অধিকার খাটালেন যে। আমি তো ভেবেছিলাম আপনি এই বিয়েটা মানেন না। বিয়েটা আমি মানি বা না মানি, কাগজে কলমে তুমি আমার স্বামী। আর আমার চোখের সামনে আমার স্বামী অন্য কোনো মেয়ের সাথে ঢলাঢলি করবে সেটা আমি সহ্য করব? আমার আত্মসম্মান বোধ আছে। এটা কি শুধুই আত্মসম্মান বোধ নাকি অন্য কিছু? ইয়ানা, আপনার চোখে আমি কি একটু জেলাসি দেখতে পাচ্ছি? হোয়াট? জেলাসি? আর তোমার জন্য? হাসালে নয়ন। তুমি এমন কোনো মহামানব নও যে তোমার জন্য আমি জেলাস ফিল করব।
আমি জাস্ট আমার অধিকারটা বুঝিয়ে দিলাম। এখন যাও, গিয়ে গোসল করো, তোমার ঘামের গন্ধে আমার বমি আসছে। ইয়ানা মুখ ঘুরিয়ে জানালার দিকে চলে গেল। নয়ন মিটিমিটি হেসে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। সে বুঝতে পারছে ইয়ানার এই জেদ আর রাগের আড়ালে একটা অদ্ভুত মায়া জন্ম নিতে শুরু করেছে। সন্ধ্যা নামার সাথে সাথেই আকাশের মুখ ভার হতে শুরু করলো। ঘন কালো মেঘে চারপাশ ঢেকে গেছে। হঠাৎ করেই দমকা হাওয়া আর সাথে মুষলধারে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির সাথে শুরু হলো ভয়ঙ্কর মেঘের গর্জন। বিদ্যুৎ চমকানোর আলোয় পুরো ঘরটা ক্ষণে ক্ষণে আলোকিত হয়ে উঠছে। ইয়ানা ছোটবেলা থেকেই মেঘের ডাক খুব ভয় পায়। সে ভয়ে বিছানার এক কোণায় গুটিসুটি মেরে বসে দুই হাতে কান চেপে ধরলো। আল্লাহ, এত জোরে বাজ পড়ছে কেন? নয়ন, নয়ন কোথায় তুমি? নয়ন বারান্দায় ছিল। ইয়ানার চিৎকার শুনে সে দৌড়ে ঘরে এলো। ঠিক তখনই কারেন্ট চলে গেল। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ বিকট শব্দে একটা বাজ পড়ল। আহ! ইয়ানা ভয়ে লাফ দিয়ে খাট থেকে নেমে দৌড়তে গিয়ে অন্ধকারের মধ্যে নয়নের বুকের উপর আছড়ে পড়ল। নয়ন সাথে সাথে তার বলিষ্ঠ দুই হাত দিয়ে ইয়ানাকে শক্ত করে জড়িয়ে ধরল। ইয়ানা ভয়ে নয়নের শার্ট খামচে ধরে তার বুকের মধ্যে মুখ লুকালো। ভয় পাবেন না ইয়ানা, আমি আছি, আমি আপনার সাথে আছি, কিচ্ছু হবে না। নয়ন, আমার খুব ভয় করছে, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি কোথাও যাব না, আপনি শান্ত হন, আমি আপনাকে ধরে আছি। নয়নের শান্ত গম্ভীর কণ্ঠস্বর আর তার বুকের প্রশস্ততায় ইয়ানা এক অদ্ভুত নিরাপত্তা অনুভব করলো। নয়নের শরীরের একটা হালকা সুবাস ইয়ানার নাকে এসে লাগছে। এই মুহূর্তেই ইয়ানার মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় স্থল হলো এই মানুষটার বুক। নয়ন খুব সাবধানে অত্যন্ত সম্মানের সাথে ইয়ানাকে ধরে বিছানায় বসালো। নিজে তার পাশে বসে ইয়ানার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। মেঘের শব্দ তো শুধু একটা প্রাকৃতিক ব্যাপার, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমি তো আপনার পাশেই আছি। তুমি কি সারা রাত আমার হাতটা এইভাবেই ধরে থাকবে? আমি একা ঘুমাতে পারবো না নয়ন। আমি কথা দিচ্ছি, সকাল হওয়া পর্যন্ত আমি আপনার একটা আঙুলও ছাড়ব না। আপনি চোখ বন্ধ করুন। ইয়ানা নয়নের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করলো। নয়নের আঙ্গুলগুলো ধীরে ধীরে ইয়ানার চুলে বিলি কাটতে লাগলো। এই স্পর্শে কোনো জোর জবরদস্তি নেই, কোনো লালসা নেই, আছে শুধু এক অদ্ভুত স্নিগ্ধতা আর পবিত্র ভালোবাসা। ইয়ানা অনুভব করছে নয়নের বুকের ধুকপুকানি। বয়সে ছোট হলেও এই মানুষটার ভালোবাসা আর সম্মান বোধ তাকে অবাক করে দিচ্ছে। রাত গভীর হলো, বৃষ্টি কিছুটা থেমেছে, কিন্তু ঠান্ডা বাতাস বইছে। ইয়ানা হঠাৎ করে একটু কেঁপে উঠল। নয়ন খেয়াল করলো ইয়ানার শরীরটা বেশ গরম। বিকেলে জানালার পাশে দাঁড়িয়ে থাকাই হয়তো ঠান্ডা লেগেছে। নয়ন দ্রুত ইয়ানার কপালে হাত দিয়ে চমকে উঠল। ইয়ানা, আপনার তো প্রচণ্ড জ্বর এসেছে, গা পুড়ে যাচ্ছে একদম। আমার খুব শীত করছে নয়ন। নয়ন তাড়াতাড়ি বিছানা থেকে উঠে একটা মোটা কাঁথা এনে ইয়ানার গায়ে খুব যত্ন করে জড়িয়ে দিল। তারপর রান্নাঘর থেকে একটা বাটিতে পানি আর একটা পরিষ্কার সুতির কাপড় নিয়ে এলো। সে বিছানায় ইয়ানার মাথার কাছে বসে কাপড়টা ভিজিয়ে নিংড়ে ইয়ানার ফর্সা কপালে জলপট্টি দিতে শুরু করলো। আমি জলপট্টি দিচ্ছি, একটু পরেই জ্বর কমে যাবে, আপনি আরাম করে ঘুমান। তুমি ঘুমাবে না? আপনি অসুস্থ আর আমি ঘুমাবো? আমার তো আপনার কষ্ট দেখে নিজেরই কষ্ট হচ্ছে। আপনি চুপ করে শুয়ে থাকুন, কথা বলবেন না। নয়ন একটানা জলপট্টি দিয়ে যাচ্ছে। ইয়ানা আধো ঘুরে চোখ মেলে নয়নের দিকে তাকালো। চাঁদের ম্লান আলোতে নয়নের মুখটা খুব মায়াবী লাগছে। বিন্দু বিন্দু জল জমে আছে নয়নের কপালে। ইয়ানা তার কাঁপা কাঁপা ফর্সা হাতটা বের করে নয়নের কপালে রাখলো। তুমি এত ভালো কেন নয়ন? আমার সাথে এত খারাপ হওয়ার পরও তুমি কেন আমাকে এত যত্ন করছো? কারণ আপনি আমার দায়িত্ব ইয়ানা, আর দায়িত্বের চেয়েও বড় কথা আপনি আমার। তোমার কি বলো নয়ন? কিছু না, আপনি ঘুমান, জ্বরটা এখনো নামেনি। তুমি কি আমাকে ভালোবাসো নয়ন? সেই ছোটবেলা থেকে তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে, আমার প্রতিটি জেদ সহ্য করতে। আমি কি কিছুই বুঝতাম না ভেবেছো? ইয়ানার সরাসরি প্রশ্নে নয়নের হাত থেমে গেল। সে অবাক দৃষ্টিতে ইয়ানার চোখের দিকে তাকালো। ইয়ানার চোখে আজ কোনো রাগ নেই, কোনো ঘৃণা নেই, আছে এক তীব্র অধিকার বোধ আর জানার আকাঙ্ক্ষা। আমি আপনাকে সম্মান করি ইয়ানা, আপনার এই দুর্বল মুহূর্তে আমি কোনো আবেগের কথা বলে আপনার সহানুভূতি নিতে চাই না। তুমি সত্যিই বড্ড আনরোম্যান্টিক নয়ন।
একটা মেয়ে এত করে জিজ্ঞেস করছে আর তুমি গম্ভীর হয়ে জ্ঞান দিচ্ছ? ইয়ানা হালকা হেসে নয়নের হাতটা নিজের গালের কাছে টেনে নিল। নয়ন অনুভব করলো ইয়ানার গালের উষ্ণতা। নয়ন আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ধীর গলায় ফিসফিস করে বলল, হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি ইয়ানা। আমার জীবনের প্রতিটি নিঃশ্বাসে আপনার নাম লেখা আছে। আপনি যখন আমাকে ঘৃণা করেন তখন আমার বুকটা ফেটে যায়, কিন্তু আমি আমার এই ভালোবাসা আপনার উপর কখনো চাপিয়ে দেব না। যতদিন না আপনি নিজে থেকে আমাকে আপনার স্বামী হিসেবে মেনে নেবেন, ততদিন আমি শুধু আপনার এই ছায়া হয়েই থাকবো। ছায়া হয়ে থাকলে তো চলবে না মশাই। ছায়াকে তো ধরা যায় না, ছোঁয়া যায় না। আমি তো একজন জলজ্যান্ত স্বামী চাই, যে আমাকে শাসন করবে, আদর করবে, আর তানিয়ার মতো মেয়েদের থেকে 100 হাত দূরে থাকবে। ইয়ানার কথা শুনে নয়ন অবাক হয়ে হাসল। জ্বরের ঘোরে ইয়ানার এই আদুরে আবদারগুলো নয়নের বুকের ভেতর এক শীতল স্রোত বইয়ে দিল। নয়ন জলপট্টির কাপড়টা রেখে ইয়ানার কপালে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। তানিয়া, কেন? পৃথিবীর কোনো মেয়ের দিকে তাকানোর কোনো ইচ্ছে আমার নেই। আমার পৃথিবী তো এই ছোট্ট ঘরটার মধ্যেই আটকে আছে। সত্যি বলছো নাকি ওই নওশাদের মতো? নওশাদের সাথে আমার তুলনা করবেন না ইয়ানা। আমি নয়ন, আমি যা বলি তা জীবন দিয়ে হলেও রক্ষা করি। আপনি নিশ্চিন্তে ঘুমান, আপনার এই নয়ন আপনাকে কখনো ঠকাবে না। ইয়ানা এক অদ্ভুত মানসিক শান্তি নিয়ে চোখ বন্ধ করলো। যে শান্তি সে গত 3 বছরে শাহরিয়ার সাহেবের বিশাল প্রাসাদেও পায়নি, সেই শান্তি আজ সেই ছোট্ট ঘরের বিছানায় বয়সে ছোট এই স্বামীর জলপট্টির স্পর্শে খুঁজে পেল। ধীরে ধীরে ভোরের আলো ফুটতে শুরু করলো। নয়ন সারা রাত চোখের পাতা এক না করে ইয়ানার শিয়রে বসে রইল, তার আদরে স্ত্রীর জ্বর কমার অপেক্ষায়। সকালের বৃষ্টি রোদ জানালার গ্রিল গলে ইয়ানার মুখের উপর এসে পড়েছে। ভোরের স্নিগ্ধ বাতাসে ঘরের পর্দাগুলো হালকা উঠছে। ইয়ানা ধীরে ধীরে চোখ মেলল। গতকাল রাতের সেই ভয়ঙ্কর জ্বর, শরীর ব্যথা এখন আর নেই। একটা অদ্ভুত সতেজতা অনুভব করছে সে। চোখ পুরোপুরি খুলতেই সে দেখল নয়ন বিছানার এক কোণায় ফ্লোরে হেলান দিয়ে বসে আছে। তার একটা হাত ইয়ানার মাথার কাছে, হাতে জলপট্টির কাপড়টা এখনো ধরা। সারা রাত একটানা জেগে থাকার কারণে ছেলেটার চোখ দুটো লাল হয়ে আছে, আর ঘাড়টা একদিকে বেঁকে সে গভীর ঘুমে আচ্ছন্ন। সারা রাত ছেলেটা এইভাবেই বসেছিল আমার জন্য, এক ফোঁটাও ঘুমায়নি। অথচ আমি ওকে কত কটু কথা বলেছি। বয়সে ছোট হলেও ওর মনের বিশালতা আকাশকেও হার মানায়। কাল রাতে জ্বরের ঘোরে ও আমাকে যা বলেছে, সত্যি কি ও আমাকে এত ভালোবাসে? ইয়ানা খুব সন্তর্পণে বিছানা থেকে উঠে নয়নের পাশে গিয়ে বসলো। নয়নের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে তার বুকের ভেতরটা এক অজানা আবেগে মোচড় দিয়ে উঠল। সে নিজের ফর্সা হাতটা বাড়িয়ে নয়নের কপালের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। ইয়ানার হাতের আলতো স্পর্শ পেয়েই নয়ন ধরফর করে জেগে উঠল। ইয়ানা, কি হলো? শরীর খারাপ লাগছে আবার? জ্বর কি আবার বেড়েছে? আমি ডাক্তার ডাকবো? আরে শান্ত হও, আমি ঠিক আছি, আমার কোনো জ্বর নেই। তুমি সারা রাত এইভাবে ফ্লোরে বসেছিলে কেন? তোমার তো ঘাড় ব্যথা হয়ে গেছে। আমার ঘাড় ব্যথা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি ঠিক আছি। আপনার জ্বর কমেছে দেখে ভালো লাগছে। আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। আজ আমাকে একটু তাড়াতাড়ি বের হতে হবে। নয়ন দ্রুত উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু সারা রাত একভাবে বসে থাকার কারণে তার পা অবশ হয়ে গিয়েছিল। সে টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে ইয়ানা 2 হাত বাড়িয়ে নয়নকে চাপটে ধরলো। নয়নের মাথাটা ইয়ানার বুকের কাছে এসে পড়ল। দুজনের নিঃশ্বাস একাকার হয়ে গেল। পুরো ঘরে এক পিনপতন নীরবতা। নয়ন দ্রুত নিজেকে সামলে নিয়ে এক পা পিছিয়ে গেল। আই এম সরি, পা অবশ্যই গিয়েছিল। আমি ইচ্ছে করে। আমি কি তোমাকে কিছু বলেছি নয়ন? তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি তো আমার স্বামী, ইচ্ছে করে ধরলেও তো আমি কিছু বলতে পারি না, তাই না? ইয়ানার এমন শান্ত আর মিষ্টি কথায় নয়ন অবাক হয়ে তাকালো। কাল রাতে সেই রাগী জেদি ইয়ানার সাথে এই ইয়ানার যেন কোনো মিল নেই। নয়ন কিছু বুঝতে না পেরে মাথা নিচু করে ওয়াশরুমের দিকে চলে গেল। ইয়ানা নয়নের যাওয়ার দিকে তাকিয়ে একটা তৃপ্তির হাসি হাসলো। সকাল 10টা বাজে, নয়ন কাজে বেরিয়ে গেছে। ইয়ানা নিজের ঘরে বসে চুল আঁচড়াচ্ছে। এমন সময় বাইরে থেকে স্নেহার গলা শোনা গেল। স্নেহা ইয়ানার ছোটবেলার সবচেয়ে কাছের বান্ধবী। ইয়ানা, এই ইয়ানা, কই তুই?
ইয়ানা দৌড়ে গিয়ে দরজার কাছে দাঁড়ালো। স্নেহাকে দেখেই ইয়ানা তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। গত কয়েকদিনের জমানো সব কষ্ট যেন স্নেহার কাঁধে মাথা রেখে হু হু করে বেরিয়ে আসতে চাইলো। স্নেহা ইয়ানার মাথায় হাত বুলিয়ে তাকে ঘরের ভেতর নিয়ে এলো এবং দরজাটা বন্ধ করে দিল। তুই এসেছিস স্নেহা? জানিস আমার জীবনটা কিভাবে শেষ হয়ে গেল? আমার আব্বু আমাকে আর ওই বেঈমান নওশাদ। তুই চুপ করবি না, একদম চুপ। তুই কিছুই জানিস না, তোর মতো গাধী মেয়ে পৃথিবীতে আর একটাও নেই। মানে তুই আমাকে গাধী বলছিস কেন? আমি কি করলাম? তুই ওই মহামূল্যবান হীরের টুকরো নয়নকে ভুল বুঝেছিস। তুই ভেবেছিস নয়ন নওশাদের সাথে মিলে তোকে ফাঁসিয়েছে। শোনিয়ানা, আমি গত 3 দিন ধরে একটা প্রাইভেট ডিটেকটিভ লাগিয়েছিলাম নওশাদের অতীত আর ওই রাতের আসল ঘটনা বের করার জন্য। আসল ঘটনা মানে কি স্নেহা? যা দেখেছি সেটাই তো আসল ঘটনা। যা দেখেছি সেটা আসল ঘটনা নয় ইয়ানা, তুই নিজের কানেই শোন। স্নেহা নিজের ফোন থেকে একটা অডিও রেকর্ডিং প্লে করলো। সেখানে নওশাদ আর তার এক বন্ধুর কথোপকথন শোনা যাচ্ছে। আরে দোস্ত, ইয়ানা মেয়েটা খুব অহংকারী। ওর বাবার টাকার জন্য আমি ওকে সহ্য করেছিলাম, কিন্তু আমি ভালোবাসি সিমরানকে। তাই বিয়ের দিন এখন গেম খেললাম যে একটিলে 2 পাখি মরল। জুসের ভিতর ঔষধ মিশিয়ে ইয়ানাকে দিলাম। ও যখন মাথা করে পড়ে যাচ্ছিল তখন ওই বেচারা নয়ন দৌড়ে এসে ওকে ধরে। আমি ঠিক ওই সময় ছবিটা তুলে নেই। আর নয়ন ছেলেটা তো একটা আস্ত গাধা। আমি ওকে বলেছিলাম ও যদি সত্যি কথাটা কাউকে বলে তাহলে আমি ইয়ানার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে বানানো এমন কিছু নোংরা ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেব যা থেকে ইয়ানা সুইসাইড ছাড়া কোনো পথ পাবে না। ব্যাস, নিজের বোনকে বাঁচানোর জন্য এই গাধাটা নিজের কাঁধে সব কলঙ্ক তুলে নিল। মুখ বুঝে থাপ্পড় খেলো, অপমান সহ্য করলো, কিন্তু টু শব্দ করলো না। অডিওটা শেষ হওয়ার পর ইয়ানার মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। তার হাত পা কাঁপছে, 2 চোখ দিয়ে অঝরে জল পড়ছে। সে ফ্লোরে বসে পড়ে 2 হাতে নিজের মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। আল্লাহ, আমি এটা কি করেছি স্নেহা? আমি নয়নকে কত জঘন্য কথা বলেছি। আমি ওকে স্বার্থপর বলেছি, ওকে ঘেন্না করে বলেছি। ও আমার সম্মান বাঁচানোর জন্য এত বড় অপবাদ নিজের ঘাড়ে নিল, আর আমি ওকে একটুও বিশ্বাস করিনি। শুধু অপবাদ নেয়নি ইয়ানা, তুই ভেবে দেখ, তোর বাবা যখন তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল তখন এই নয়ন আর ওর মাই তোকে আশ্রয় দিয়েছে। নয়ন ছোটবেলা থেকেই তোকে কতটা ভালোবাসে সেটা অন্ধও দেখতে পাই, শুধু তুই ছাড়া। ওই নওশাদের মতো একটা ধোঁকাবাজের জন্য তুই এত সুন্দর একটা ভালোবাসাকে অপমান করেছিস। আমাকে কি করতে হবে স্নেহা, তুই বল। আমি নয়নের চোখের দিকে কিভাবে তাকাবো? ও আজ সকালে পা অবশ্যই পড়ে যাচ্ছিল, তাও আমার থেকে দূরে সরে গেল শুধু আমি বকাবকি করব বলে। ও আমাকে কতটা সম্মান করে আর আমি ওকে কতটা কষ্ট দিয়েছি। কান্না থামাইয়া না, চোখে জল দিয়ে ভুল শুধরানো যায় না। নয়ন এখন তোর স্বামী, ওকে ওর প্রাপ্য অধিকার দে, ভালোবাসাতে। ও তোকে রানীর মতো করে রাখবে। ওর মনে যে তোর জন্য কতদিনে জমানো অভিমান আর ভালোবাসা আছে সেটা তোকেই বের করে আনতে হবে। স্নেহা আরো কিছুক্ষণ ইয়ানাকে বুঝিয়ে শান্ত করে চলে গেল। ইয়ানা একা ঘরে বসে অনেকক্ষণ কাঁদল, কিন্তু এই কান্না হতাশার নয়, এই কান্না অনুশোচনা আর নতুন এক ভালোবাসার অনুভূতির। ইয়ানা উঠে চোখে মুখে পানি দিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আজ থেকে আমি আর ওই অহংকারী বোকা ইয়ানা নই। আজ থেকে আমি শুধু নয়নের স্ত্রী। যে সম্মান, যে ভালোবাসা তুমি আমাকে দিয়েছো নয়ন, আজ থেকে তার 100 গুণ আমি তোমাকে ফিরিয়ে দেব। দুপুর বেলায় ইয়ানা শাড়ির আঁচল কোমরে গুজে সোজা রান্নাঘরে গিয়ে হাজির হলো। রেহেনা বেগম এবং মৃত্তিকা ভাবি অবাক হয়ে তাকালেন। আরে ইয়ানা, তুমি এখানে কেন? তোমার তো এখনো শরীর দুর্বল। যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও। একদম না ভাবি, আজ থেকে আমি আর বসে থাকবো না। নয়নের কি কি পছন্দ আমাকে শুধু সাজিয়ে দাও। আজ রাতে আমি নিজের হাতে ওর জন্য রান্না করব। বাপের বাড়িতে তো কোনোদিন 1 গ্লাস পানি ঢেলেও খাওনি, এখন আবার আমার ছেলের জন্য রান্না করার ভূত চাপলো কেন মাথায়? আম্মু, বাপের বাড়ির কথা বাদ দিন, এখন এটা আমার বাড়ি। নয়ন আমার স্বামী, স্বামীর জন্য রান্না করাটা তো আমার দায়িত্ব, তাই না?
রেহিনা বেগম ইয়ানার কথা শুনে অবাক হলেও মুখে কিছু প্রকাশ করলেন না। তিনি শুধু মিটিমিটি হেসে নিজের কাজে মন দিলেন। ইয়ানা পুরো বিকেল ধরে খুব যত্ন করে নয়নের পছন্দের গরুর মাংস আর পোলাও রান্না করলো। যদিও একটু কষ্ট হয়েছে, কিন্তু নয়নের মুখটা মনে পড়তেই তার সব ক্লান্তি দূর হয়ে যাচ্ছিল। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে আকাশ কালো করে মেঘ জমে উঠল। শুরু হলো তীব্র কালবৈশাখী ঝড় আর মুষলধারে বৃষ্টি। ইয়ানা বারান্দায় দাঁড়িয়ে বারবার গেটের দিকে তাকাচ্ছে। নয়নের তো এতক্ষণে ফিরে আসার কথা। রাত 8টা বেজে গেল, কিন্তু নয়নের কোনো খবর নেই। ইয়ানার বুকের ভেতরটা অজানা এক আশঙ্কায় কাঁপতে শুরু করলো। রাত 8:30টার দিকে গেট খোলার শব্দ হলো। ইয়ানা দৌড়ে গিয়ে দেখলো নয়ন সম্পূর্ণ ভিজে জবথব হয়ে দাঁড়িয়ে আছে। বৃষ্টির পানিতেও শার্ট গায়ের সাথে লেপ্টে আছে। শীতে ঠকঠক করে কাঁপছে ছেলেটা। নয়ন, তুমি এত ভিজলে কিভাবে? তোমার কাছে ছাতা ছিল না? আসলে কাজ থেকে বের হওয়ার সময় হুট করে বৃষ্টি নামলো, আর বাস পাচ্ছিলাম না, তাই আপনি দূরে থাকুন ইয়ানা। আমি পুরো ভিজে আছি, আপনার আবার ঠান্ডা লেগে যাবে। কাল রাতেই তো আপনার জ্বর ছিল। আমার জ্বর নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি তো শীতে কাঁপছো। জলদি ঘরে চলো। নয়ন কিছু বলার আগেই ইয়ানা নয়নের হাত ধরে টেনে ঘরের ভেতর নিয়ে গেল। নয়নের শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে আছে। ইয়ানা দ্রুত আলমারি খুলে একটা শুকনো তোয়ালে আর নয়নের সাধারণ টি শার্ট ও লুঙ্গি বের করে দিল। জলদি ওয়াশরুমে গিয়ে গা মুছে এই শুকনো কাপড়গুলো পরে নাও, না হলে জ্বর বাঁধাবে। আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? আমি ঠিক আছি, শুধু একটু। কথা শেষ করার আগেই নয়নের মাথাটা হঠাৎ চক্কর দিয়ে উঠল। সে টলে পড়ে যাচ্ছিল। ইয়ানা তাকে জড়িয়ে ধরে বিছানায় বসিয়ে দিল। ইয়ানা খেয়াল করলো নয়নের শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে। আল্লাহ, তোমার শরীর তো আগুনে পুড়ছে নয়ন। তুমি এই অবস্থায় বৃষ্টিতে ভিজেছো কেন? কিছু হয়নি ইয়ানা, আমাকে শুধু একটু ঘুমাতে দিন। নয়ন বিছানায় এলিয়ে পড়ল। জ্বরের তীব্রতায় সে প্রায় অচৈতন্য হয়ে যাচ্ছে। ইয়ানা আর দেরি না করে নয়নের ভেজা শার্টের বোতামগুলো নিজের হাতে খুলতে শুরু করলো। নয়ন ঘোরের মধ্যেও বাধা দেওয়ার চেষ্টা করলো। ইয়ানা, কি করছেন? আপনি ভিজে যাবেন, প্লিজ দূরে যান। তুমি একদম চুপ থাকবে নয়ন। কাল রাতে তুমি আমার জন্য সারা রাত জেগেছো, আজ আমার পালা। ইয়ানা ভেজা শার্টটা খুলে ফেলে তোয়ালে দিয়ে খুব যত্ন করে নয়নের মাথা ও বুক মুছিয়ে দিল। তারপর থেকে শুকনো টি শার্টটা পরিয়ে দিয়ে মোটা কাঁথা দিয়ে ঢেকে দিল। ঠিক তখনই কোনো নক না করেই তানিয়া ঘরে প্রবেশ করলো। তানিয়ার হাতে এক বাটি গরম স্যুপ। আরে ভাবি, তুমি সরে দাঁড়াও তো। ভাইয়ার এত জ্বর আর তুমি কিছুই পারছো না। আমি স্যুপ নিয়ে এসেছি, আমি ভাইয়াকে খাইয়ে দিচ্ছি। তানিয়া ইয়ানাকে পাশ কাটিয়ে নয়নের বিছানায় বসতে গেল। ইয়ানার মাথায় যেন রক্ত উঠে গেল। গত রাতে তানিয়ার ঘাম মোছানোর দৃশ্যটা এমনিতেই তার মাথায় ঘুরছিল, আজ আবার এই স্পর্ধা। ইয়ানা সজোরে তানিয়ার হাতটা ধরে তাকে বিছানা থেকে টেনে তুলল। তোমার সাহস তো কম নয় তানিয়া। কারো পার্সোনাল বেডরুমে নক না করে ঢুকে পড়ার শিক্ষা কি ফুফু তোমাকে দেয়নি? তুমি আমাকে অপমান করছো ইয়ানা আপু। আমি তো ভাইয়ার জন্য স্যুপ নিয়ে এসেছিলাম। তুমি তো ভাইয়াকে দুদিন আগেও দু চোখে দেখতে পারতে না। আজ আবার এত দরদ কোথা থেকে উঠলো? দরদ কোথা থেকে উঠলো সেটা তোমাকে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। তবে একটা কথা খুব কান খুলে শুনে রাখো তানিয়া, নয়ন আগে তোমার খালাতো ভাই ছিল, কিন্তু এখনও শুধুই আমার স্বামী। আর আমার স্বামীর দিকে অন্য কোনো মেয়ের নজর দেবে, তাকে আদর করে স্যুপ খাইয়ে দিবে, সেটা ইয়ানা জীবনেও মেনে নেবে না। ভাইয়া অসুস্থ, তুমি শুধু শুধু জেলাসি দেখাচ্ছ। হ্যাঁ, আমি জেলাস, 100 বার জেলাস। আমার স্বামীর উপর আমার একার অধিকার। ওর জ্বর হয়েছে, ওকে আমি জলপট্টি দিব, আমি খাইয়ে দিব, আমি সারা রাত জাগবো। তুমি এই ঘরে ঢোকার কে? এই মুহূর্তে আমার রুম থেকে বেরিয়ে যাও তানিয়া, আর ভবিষ্যতে আমার স্বামীর ছায়াও মারানোর চেষ্টা করবে না। গেট আউট ফ্রম মাই রুম। ইয়ানার এই রুদ্রমূর্তি দেখে তানিয়া ভয়ে চুপসে গেল। সে আর একটা কথাও না বলে বাটিটা টেবিলে রেখে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। রেহেনা বেগম দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনছিলেন। তিনি মনে মনে খুব খুশি হলেন।
যে মেয়ে তার অধিকার বুঝে নিতে পারে সেই মেয়ে সংসারও আগলে রাখতে পারে। রেহেনা বেগম হাসি মুখে সেখান থেকে চলে গেলেন। ইয়ানা দরজাটা ভেতর থেকে আটকে দিয়ে নয়নের পাশে এসে বসলো। নয়ন জ্বরের ঘোরে কাঁপছে। ইয়ানা পানি আর কাপড় নিয়ে এসে নয়নের কপালে জলপট্টি দিতে শুরু করলো। নয়নের মুখটা জ্বরের কারণে লাল হয়ে আছে। ইয়ানা অপলক দৃষ্টিতে নয়নের দিকে তাকিয়ে রইল। এই সাধারণ ছেলেটার ভেতর কতটা অসাধারণ একটা মন লুকিয়ে আছে তা ভাবতে গিয়ে ইয়ানার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। আমাকে ক্ষমা করে দিও নয়ন, আমি তোমার ভালোবাসার মর্যাদা বুঝিনি। তুমি আমার সম্মান বাঁচাতে গিয়ে নিজে এতটা অপমান সহ্য করলে, আর আমি তোমাকেই অপরাধী বানালাম। হঠাৎ নয়ন ঘোরের মধ্যে হাত বাড়িয়ে ইয়ানার হাতটা শক্ত করে চেপে ধরলো। নয়নের গায়ের তাপ ইয়ানার শরীরেও ছড়িয়ে পড়ছে। নয়ন চোখ বন্ধ করে অস্পষ্ট জড়ানো স্বরে কথা বলতে শুরু করলো। ইয়ানা, আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। আমি নওশাদের মতো ধোঁকাবাজ নই। আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি কোথাও যাব না নয়ন, আমি তোমার কাছেই আছি। চোখ খোলো নয়ন। আপনি অনেক সুন্দর ইয়ানা। ওই কাশফুল বনে যখন আপনি লাল শাড়ি পরে দাঁড়িয়েছিলেন, আমার মনে হয়েছিল পুরো পৃথিবীটা আপনার পায়ের কাছে এনে দেই। কিন্তু আমি তো গরিব, আমার তো আপনার পাশে দাঁড়ানোর যোগ্যতা নেই। নয়নের কথাগুলো শুনে ইয়ানার বুকটা ফেটে কান্নায় ভেঙে পড়ল। দীর্ঘ 12 বছরের একটা পবিত্র নীরব ভালোবাসা নয়ন নিজের বুকের ভেতর কিভাবে পাথর চাপা দিয়ে রেখেছিল সেটা আজ ইয়ানা বুঝতে পারছে। নয়ন জ্বরের ঘোরে কাঁপতে কাঁপতে ইয়ানার হাতটা নিজের বুকের সাথে চেপে ধরল। নওশাদ খুব খারাপ মানুষ ইয়ানা, ও আপনাকে ধ্বংস করে দিত। আমি আপনাকে ধ্বংস হতে দিতে পারি না। আপনি আমাকে ঘৃণা করেন, করুন, আমাকে প্রতিদিন বকা দিন, কিন্তু আমাকে ছেড়ে যাবেন না। আমি মরে যাব ইয়ানা। এই, একদম মরে যাওয়ার কথা বলবে না। তুমি মরতে যাবে কেন? ইয়ানা ডুকরে কেঁদে উঠে নয়নের বুকের উপর মাথা রাখলো। নয়ন অচৈতন্য অবস্থাতেই এক হাত দিয়ে ইয়ানাকে জড়িয়ে ধরলো। ইয়ানা নয়নের কপালে, গালে এবং জ্বরে পুড়ে যাওয়া ঠোঁটে আলতো করে চুমু খেলো। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আমার পাগলা স্বামী। আমি জেনে গেছি তুমি আমার জন্য কি করেছো। তুমি গরিব নও নয়ন, তুমি মনের দিক থেকে ওই শাহরিয়ার সাহেবের চেয়েও অনেক বড়। আজ থেকে আমি শুধুই তোমার। তুমি আমাকে ভালোবাসো আর নাই বাসো, আমি তোমার ওই বুকে মাথা রেখেই সারা জীবন পার করে দেব। এবার ইয়ানা নিজের শার্টের আঁচল দিয়ে নয়নের চোখ মুখ মুছিয়ে দিল। কাঁথার ভেতর ঢুকে নয়নকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো, যাতে নয়নের শরীরের কাঁপুনিটা কমে যায়। ইয়ানার শরীরের ওমে এবং ভালোবাসার গভীর স্পর্শে নয়ন ধীরে ধীরে শান্ত হতে শুরু করলো। জ্বরের ঘোরেও নয়নের মুখে একটা প্রশান্তির হাসি ফুটে উঠল। বাইরের কালবৈশাখী ঝড় তখনও চলছে, কিন্তু এই ছোট ঘরের ভেতর আজ দীর্ঘ 12 বছরের এক নীরব ভালোবাসার পূর্ণতা পাওয়ার প্রথম বীজ রোপিত হলো। নয়ন, আয় নয়ন, চোখ খোলো, সকাল হয়ে গেছে। কাল সারা রাত তো জ্বরের ঘোরে আমাকে বুকেই জড়িয়ে রাখলে, আর এখন সকাল হতেই এত ঘুম। ওঠো বলছি। ইয়ানা, আপনি এখানে, মানে আমার বুকের উপর? আমি আসলে বুঝতে পারিনি ইয়ানা। জ্বরের ঘোরে হয়তো ভুল করে আপনাকে জড়িয়ে ধরেছিলাম। আমাকে ক্ষমা করে দিন, আমি এক্ষুনি উঠে যাচ্ছি। একদম উঠবে না। ক্ষমা চাইছো কেন বারবার? নিজের বউকে বুকে জড়িয়ে রাখাটা কবে থেকে অপরাধ হলো শুনি? তুমি কি ভেবেছো কাল রাতে আমি কিছু শুনিনি? তুমি যে ঘোরের মধ্যে আমাকে ভালোবাসার কথা বললে, নওশাদের চক্রান্তের কথা বললে, সব আমি শুনেছি। আর শুধু তুমি নওশাদের কথা বলনি, কাল বিকেলে স্নেহা এসে আমাকে সব প্রমাণ দিয়ে গেছে। আমি সব জানি নয়ন। আপনি সব জানেন? কে বলল আপনাকে এসব? স্নেহা আপু এসেছিল কাল, কিন্তু আমি তো চাইনি আপনি এভাবে সত্যিটা জানুন। আমি তো চেয়েছিলাম আপনি শুধু আমাকে বিশ্বাস করুন। তুমি এত বোকা কেন নয়ন? আমার সম্মান বাঁচাতে গিয়ে নিজের জীবনটা এভাবে ধ্বংস করে দিলে। তুমি একবারও ভাবলে না তোমার নিজের কি হবে? সবাই তোমাকেই তো খারাপ ভাবছে। আপনার সম্মান আমার জীবনের চেয়ে অনেক বেশি দামি ইয়ানা। আপনি আমাকে ভুল বুঝেছিলেন, সেটা আপনার দোষ নয়, পরিস্থিতিটাই এমন ছিল। আপনার বাবা আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিল, সেটা আমি সহ্য করতে পারছিলাম না। আর আপনার চোখের পানি আমি দেখতে পারি না। আপনি যে সত্যিটা জানতে পেরেছেন তাতেই আমি খুশি। শুধু খুশি হলেই হবে না। আমার এতগুলো কটু কথা, এতগুলো থাপ্পড়ের হিসাব কে দেবে? আজ থেকে তুমি আমাকে শাসন করবে,
আমার উপর অধিকার ফলাবে। আর শোনো, ওই তানিয়া পেতনিটা যেন তোমার ধারে কাছেও না আসে। কাল রাতে ও তোমার রুমে এসেছিল স্যুপ নিয়ে, আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। তানিয়া এসেছিল কাল রাতে, আপনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন? ইয়ানা, আপনি কি সত্যি জেলাস হচ্ছেন আমার জন্য? আপনার এই অধিকারটুকু পাওয়ার জন্যই তো আমি 12 বছর ধরে অপেক্ষা করছিলাম। আপনাকে আমি রানীর মতো রাখবো ইয়ানা, কথা দিলাম। আমি রানী হয়েই থাকতে চাই তোমার বুকে। এবার ওঠো, অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। সকালের এই মিষ্টি কথার পর নয়ন অফিসে চলে গেল। ইয়ানা আজ খুব পরিপাটি করে সাজলো। সে লাল সাদা রঙের ট্র্যাডিশনাল শাড়িটা পরলো। শাড়ির কচি আর আঁচলের ভাঁজগুলো একদম নিখুঁতভাবে বসানো। ফর্সা নিখুঁত মুখের সাথে মিলিয়ে তার হাতের ত্বকও যেন একদম নিখুঁত ফর্সা লাগছে আজ। ইয়ানা ড্রয়িং রুমে এসে রেহানা বেগম এবং মৃত্তিকা ভাবির সাথে গল্প করতে বসলো। মাশাআল্লাহ ইয়ানা, শাড়িটা তুমি এত নিখুঁতভাবে পরেছো যে চোখ ফেরানোই যাচ্ছে না। তোমার মুখের ফর্সা রঙের সাথে হাতের রঙের এত সুন্দর মিল, যা এই লাল সাদা শাড়িতে তোমাকে একদম স্বর্গের পরীর মতো লাগছে। নয়ন দেখলে তো আজকে পাগলই হয়ে যাবে। ভাবি, তুমি শুধু শুধু আমাকে পাম দিচ্ছ। নয়ন তো আমার দিকে তাকাই না ঠিক করে, সব সময় একটা গম্ভীর মুখ করে থাকে। আমার ছেলেটা ছোটবেলা থেকে ওই রকমই না, নিজের কষ্টগুলো কখনো কাউকে বুঝতে দেয় না। তুমি জানো না, তোমার বাবার বাড়িতে যখন আমরা থাকতাম তখন নয়ন শুধু তোমার দিকেই তাকিয়ে থাকতো, কিন্তু তুমি এত বড় ঘরের মেয়ে, তাই ও কখনো সাহস করে কিছু বলতে পারেনি। আম্মু, আমি অনেক বড় ভুল করেছি। নয়নকে আমি কখনো বুঝতেই পারিনি, কিন্তু আজ থেকে আমি ওর সব কষ্ট দূর করে দেব। অন্যদিকে শহরের এক দামি রেস্তোরাঁয় বসে আছে নওশাদ এবং শিমরান। তুমি না বললে তোমার প্ল্যান একদম পারফেক্ট? ইয়ানা তো দিব্যি ওই ফকিরের বাড়িতে সুখে সংসার করছে, কোনো সুইসাইডও করলো না, আর নয়নকেও ছাড়লো না। আমি কি করব? আমি ভেবেছিলাম ইয়ানা ওর ইগো নিয়ে ওই বাড়িতে টিকে থাকতে পারবে না, কিন্তু সিনহা হারামজাদি সব প্ল্যান ঘেঁটে দিল। ও আমার অডিও রেকর্ড করে ইয়ানাকে শুনিয়ে দিয়েছে। ইয়ানা এখন জানে নয়ন নির্দোষ। তাহলে তো ইয়ানা আর নয়নের সম্পর্ক আরও শক্ত হয়ে গেল। এখন উপায়? শাহরিয়ার সাহেবের কোম্পানির শেয়ারগুলো আমরা কিভাবে হাতাবো? তুমি তো সব গুবলেট করে দিলে নওশাদ। উপায় একটা আছে। ইয়ানা খুব ইগোস্টিক আর আবেগপ্রবল মেয়ে। ওই একবার যখন বিশ্বাস ভেঙে যায় তখন ও আর কাউকেই সহজে বিশ্বাস করতে পারে না। সিনহা ওকে আমার সত্যিটা দেখিয়েছে, কিন্তু নয়নকে নিয়ে যদি আমি ইয়ানার মনে এমন একটা সন্দেহ ঢুকিয়ে দিই যা ও নিজের চোখে দেখবে, তাহলে ইয়ানা আর নয়ন চিরতরে শেষ হয়ে যাবে। কিভাবে করবে সেটা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তানিয়াকে মনে আছে? নয়নের ফুফাতো বোন। ওই মেয়েটা নয়নকে পছন্দ করে আর ইয়ানাকে দু চোখে দেখতে পারে না। আমি তানিয়াকে টাকা দিয়ে কিনে নিয়েছি। ও আজ ইয়ানার রুমে একটা খাম রেখে আসবে। ওই খামের ভেতর এমন কিছু প্রমাণ থাকবে যা দেখলে ইয়ানা ভাববে নয়ন আসলে আমার চেয়েও বড় ধোঁকাবাজ। কি প্রমাণ দেবে তুমি? আমি শাহরিয়ার সাহেবের আর নয়নের কিছু ফেক চ্যাটের স্ক্রিনশট বানিয়েছি আর একটা এআই ভয়েস রেকর্ডিং তৈরি করছি, যেখানে শোনা যাবে নয়ন আমাকে বলছে যে ও ইয়ানাকে শুধু টাকার জন্য ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। ইয়ানা এই ফাঁদ থেকে কিছুই বের করতে পারবে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। তানিয়া চুপি চুপি রেহেনা বেগমের বাড়িতে ঢুকলো। কেউ কোথাও নেই দেখে সে সোজা নয়নের রুমে গিয়ে বিছানার তোশকের নিচে একটা বড় খাম লুকিয়ে রাখলো। ঠিক সেই মুহূর্তে ইয়ানা রুমে ঢুকলো। তানিয়া, তুমি আমার রুমে কি করছো এই সময়? তোমাকে না আমি বলেছিলাম আমার আর আমার স্বামীর ত্রিসীমানায় না আসতে? আমি তো শুধু এমনি এসেছিলাম ভাবি। তুমি এত নিখুঁত করে লাল সাদা শাড়ি পরেছো, একদম পেতনির মতো লাগছে। ভাইয়া তো তোমাকে 2 পয়সারও দাম দেয় না। তোমার ভাইয়া আমাকে কত দাম দেয় সেটা তোমার না জানলেও চলবে। তুমি এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যাও তানিয়া, নয়তো আমি আম্মুকে ডাকতে বাধ্য হব। যাচ্ছি, তোমার এই অহংকার কতদিন থাকে সেটাও আমি দেখব। তানিয়া হনহন করে বেরিয়ে গেল। ইয়ানা বিছানাটা ঠিক করতে গেল। হঠাৎ তোশকের নিচে শক্ত কিছু একটা অনুভব করলো সে। তোশকটা একটু উঁচু করতেই একটা খাকি রঙের বড় খাম দেখতে পেল। খামের ওপর কোনো নাম লেখা নেই। এটা আবার কি? তানিয়াকে এই খামটা লুকিয়ে রাখতেই আমার রুমে ঢুকেছিল?
কিন্তু এর ভেতরে কি থাকতে পারে? সকালে বিছানা গোছানোর সময় তো এটা ছিল না। ইয়ানা কাঁপা কাঁপা হাতে খামটা খুলল। ভেতরে কিছু ব্যাংকের স্টেটমেন্ট, কয়েকটা স্ক্রিনশট, প্রিন্ট করা কাগজ আর একটা পেন ড্রাইভ। ইয়ানা প্রথমে স্ক্রিনশটগুলো হাতে নিল। এগুলো নয়নের ফোন থেকে শাহরিয়ার সাহেবের হোয়াটসঅ্যাপে করা চ্যাটের স্ক্রিনশট। ইয়ানা জোরে জোরে কাগজগুলো পড়তে শুরু করলো। এখানে নয়নের মেসেজ দেখা যাচ্ছে। নয়ন খালুকে মেসেজ দিয়েছে, খালু আপনার মেয়ের ওই নোংরা ভিডিও আমার কাছে আছে। আপনি যদি চান ভিডিওটা ইন্টারনেটে না আসুক, তবে ইয়ানাকে আমার সাথে বিয়ে দিতে হবে, আর আপনার কোম্পানির 50% শেয়ার আমার নামে লিখে দিতে হবে। এটা কি দেখছি আমি? এর নিচে আব্বুর রিপ্লাই লেখা, তুই এত বড় বেঈমান নয়ন, তুই আমার ঘরে থেকে আমার মেয়ের এত বড় সর্বনাশ করলি। আমি তোকে টাকা দিচ্ছি, তুই ভিডিও ডিলিট কর। তার নিচে আবার নয়নের মেসেজ, টাকায় হবে না খালু, আমাকে বিয়ে দিতেই হবে। আমি ইয়ানাকে বিয়ে করে ওকে রাস্তার ভিখারি বানাবো, আর আপনি যদি মুখ খোলেন তবে ভিডিওটা পুরো দুনিয়া দেখবে। না না, এটা হতে পারে না, নয়ন এমন হতেই পারে না। স্নেহা তো বললো নওশাদ চক্রান্ত করেছে, তাহলে এই চ্যাটগুলো কিসের? ইয়ানার মাথার ভেতর যেন বাজ পড়তে লাগলো। সে দ্রুত ব্যাংকের স্টেটমেন্টগুলো দেখলো। সেখানে স্পষ্ট লেখা আছে বিয়ের পরদিন শাহরিয়ার সাহেবের অ্যাকাউন্ট থেকে নয়নের অ্যাকাউন্টে 5 কোটি টাকা ট্রান্সফার হয়েছে। ইয়ানা পাগলের মতো পেন ড্রাইভটা নিয়ে তার ল্যাপটপে লাগালো। সেখানে একটি ভয়েস রেকর্ডিং। ইয়ানা সেটা প্লে করলো। রেকর্ডিং থেকে নয়ন আর নওশাদের গলা ভেসে এলো। কিরে নয়ন, তুই তো বাজিবাদ করে দিলি। আমি জুসে ঔষধ মেশালাম আর তুই সেই সুযোগে ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করে ইয়ানাকে বিয়ে করে নিলি। হা হা হা। আরে ভাই, গরিব হয়ে আর কতদিন থাকবো? ইয়ানার মতো অহংকারী মেয়েকে আমার এমনিতেও সহ্য হয় না। ওকে বিয়ে করে ওর বাবার সব সম্পত্তি হাতিয়ে নেওয়াই আমার মূল লক্ষ্য। ও তো ভাবছে আমি ওকে বাঁচিয়েছি। বোকা মেয়েটা এখন আমার প্রেমের জালে হাবুডুবু খাচ্ছে। আহ নয়ন, তুই এত বড় শয়তান, তুই আমাকে বিক্রি করে দিয়েছিস। অডিওটা শোনার পর ইয়ানার ল্যাপটপটা হাত থেকে ছিটকে ফ্লোরে পড়ে গেল। তার চোখের সামনে পুরো পৃথিবীটা যেন ঘুরতে শুরু করেছে। তার মানে নয়ন আর নওশাদ মিলে এই গেমটা খেলেছে। নয়ন তার বাবার কাছ থেকে 5 কোটি টাকা ব্ল্যাকমেল করে নিয়েছে। কাল রাতে সেই চোখের জল, সেই ভালোবাসা সব মিথ্যা। ইয়ানা চিৎকার করে নিজের চুল খামচে ধরলো। তার বুকের ভেতরটা যেন কেউ ধারালো করাত দিয়ে চিরে দিচ্ছে। রাত 8টা। নয়ন খুশি মনে বাড়িতে ঢুকলো। তার হাতে বেলি ফুলের একটি সুন্দর গাজরা আর ইয়ানার জন্য একটা ছোট্ট গিফট বক্স। সে হাসি মুখে নিজের রুমের দিকে পা বাড়ালো। ইয়ানা দেখুন আমি আপনার জন্য কি এনেছি। আপনি কোথায়? তুই আর এক পাও সামনে আসবি না নয়ন, তুই একটা বেঈমান, তুই নওশাদের চেয়েও জঘন্য একটা জানোয়ার। ইয়ানা কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? পুরো ঘরে জিনিসপত্র এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে কেন? আর আপনি আমাকে তুই করে বলছেন কেন? আমি কি করেছি? সকালে তো সব ঠিক ছিল। সকালে সব ঠিক ছিল কারণ সকালে আমি তোর আসল রূপটা দেখতে পাইনি। আমি ভেবেছিলাম তুই একটা দেবতা যে নিজের সম্মান বিকিয়ে দিয়ে আমাকে বাঁচিয়েছে। আমি তোর জন্য নিখুঁত করে শাড়িটা পরেছি, তোর অপেক্ষায় বসেছিলাম, কিন্তু তুই তো একটা শয়তান যে আমার বাবার দুর্বলতার সুযোগ নিয়ে 5 কোটি টাকা আর আমাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছে। ব্ল্যাকমেইল? 5 কোটি টাকা? আপনি এসব কি আজে বাজে বকছেন? ইয়ানা, কে বলেছে আপনাকে এসব কথা? আপনি আমাকে এতটা জঘন্য ভাবছেন কিভাবে? আমাকে কেউ বলেনি, প্রমাণ আমার চোখের সামনে। এই দেখ তোর নোংরামের প্রমাণ। তুই কি ভেবেছিস আমি সারা জীবন তোর এই মিথ্যার জালে আটকে থাকবো? ইয়ানা খাম থেকে সেই কাগজগুলো বের করে নয়নের মুখের উপর ছুঁড়ে মারলো। কাগজগুলো হাওয়ায় উড়ে সারা ঘরে ছড়িয়ে পড়লো। নয়ন নিচু হয়ে একটা কাগজ হাতে নিল। সেখানে তার আর শাহরিয়ার সাহেবের চ্যাট প্রিন্ট করা। সে ব্যাংকের স্টেটমেন্টটাও দেখলো। নয়নের তীক্ষ্ণ বুদ্ধি বুঝতে 1 সেকেন্ডও সময় নিল না যে এটা নওশাদেরই কোনো নতুন চাল। ইয়ানা, আপনি এই বানানো কাগজগুলো বিশ্বাস করলেন? আপনি একবারও ভাবলেন না যে আমি এমন কোনো কাজ করতে পারি কিনা? এই সামান্য কাগজগুলো আপনার আর আমার বিশ্বাসের মাঝে দেয়াল তুলে দিল। তুই চুপ করবি? একদম চুপ। ওই ল্যাপটপে থাকা অডিওটা আমি নিজের কানে শুনেছি, যেখানে তুই আর নওশাদ মিলে হাসাহাসি করছিলি আমাকে নিয়ে। তুই নিজের মুখে বলেছিলি তুই আমার বাবার সম্পত্তি হাতানোর জন্য আমাকে বিয়ে করেছিস। তোদের দুজনের কথোপকথন আমি শুনেছি। অডিও? আজকাল এআই দিয়ে যে কোনো মানুষের গলার স্বর নকল করা যায়। ইয়ানা, আপনি এত শিক্ষিত হয়েও এই সামান্য ষড়যন্ত্রটা বুঝতে পারলেন না? আপনি নিজের কানকে বিশ্বাস করলেন, কিন্তু যে মানুষটা কাল সারা রাত আপনার শিয়রে বসেছিল তাকে বিশ্বাস করতে পারলেন না। হ্যাঁ,
আমি শিক্ষিত হয়েও বুঝতে পারিনি, কারণ আমি তোর প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম। তুই আমার ইমোশন নিয়ে খেলেছিস, তুই আমাকে রাস্তায় নামিয়ে দিয়েছিস। আমি তোকে কোনোদিন ক্ষমা করব না নয়ন, কোনোদিন না। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। ইয়ানা, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কাগজের প্রমাণের চেয়ে বুকের বিশ্বাসের বেশি প্রয়োজন হয়। আপনি কাল রাতে আমাকে বিশ্বাস করেছিলেন কারণ আপনার মন সায় দিয়েছিল, আর আজ আপনি আমাকে অবিশ্বাস করছেন কারণ আপনার চোখের সামনের মিথ্যা কাগজগুলো আপনাকে বাধ্য করছে। আমি আপনাকে বলেছিলাম আমি নওশাদের মতো ধোঁকাবাজ নই। তোর ফিলোসফি নিজের কাছে রাখ। তুই একটা লোভী আর নীচ মানসিকতার ছেলে। আমার বাবা ঠিকই বলেছিল, তুই আমাদের বাড়িতে পালিত একটা কুকুর ছাড়া আর কিছুই নোস। তুই একটা বেঈমান কুকুর। আমি কখনো আপনার বাবার সম্পত্তির লোভ করিনি ইয়ানা। আমি শুধু আপনাকে ভালোবেসেছিলাম। আমি ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে আমি আপনার সব ক্ষত সারিয়ে তুলব, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম কাঁচ একবার ভেঙে গেলে সেটা জোড়া লাগানো যায়, কিন্তু বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা আর জোড়া লাগে না। আপনি আমাকে কুকুর বললেন? ঠিক আছে ইয়ানা, আমি যাচ্ছি। তোর এই নোংরামি আর ভালো লাগছে না, তুই বেরিয়ে যা এখান থেকে, আর কোনোদিন আমার সামনে আসবি না। আমি যাচ্ছি, আপনি শান্ত হন। আমি আর কখনো আপনার জীবনে ফিরে আসব না, আপনাকে বিরক্তও করব না। ভালো থাকবেন, আমার প্রথম আর শেষ ভালোবাসা। নয়ন আর একবারও ইয়ানার দিকে ফিরে তাকালো না। সে ফ্লোরে পড়ে থাকা বেলি ফুলের গাজরাটা তুলে নীরবে টেবিলের ওপর রেখে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেল। রেহিনা বেগম ড্রয়িং রুমে বসে সব শুনছিলেন। নয়ন তার মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। আম্মু, আমি হেরে গেছি, আমার ভালোবাসা হেরে গেছে। আমি আর এই বাড়িতে থাকতে পারবো না, আমি অনেক দূরে চলে যাচ্ছি আম্মু। কোথায় যাবি তুই এ রাতে? আর এই মেয়েটা না বুঝে তোকে ভুল বুঝলো, ষড়যন্ত্রের শিকার হলো, আর তুই পালিয়ে যাচ্ছিস? আমি পালাচ্ছি না আম্মু, আমি শুধু নিজেকে গুটিয়ে নিচ্ছি। যে চোখে আমি দেবতার সম্মান পেয়েছিলাম, সেই চোখে আজ আমি কুকুরের চেয়েও অধম। আমাকে যেতে দাও আম্মু, আমি আর এখানে এক মুহূর্ত থাকতে পারবো না। নয়ন বাড়ি থেকে বেরিয়ে রাতের অন্ধকারে বিলীন হয়ে গেল। বাইরে তখন টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। নয়ন চলে যাওয়ার পর ইয়ানা রাগে ক্ষোভে ঘরের জিনিসপত্র আছাড় মারতে শুরু করলো। সে নয়নের বইয়ের তাকটা ধরে সজোরে টান দিল। তাকের ওপর থেকে বইগুলো হুড়মুড় করে ফ্লোরে পড়ে গেল। বইয়ের সাথে ভারী একটা কাঠের বক্সও নিচে পড়ে ভেঙে গেল। বাক্সটা ভাঙতেই ভেতর থেকে একটা পুরনো লাল মলাটের ডায়েরি বেরিয়ে এলো। ইয়ানা ডায়েরিটা হাতে তুলে নিল। ডায়েরিটা খুলতেই দেখি প্রথম পাতায় বড় বড় করে লেখা, আমার ইয়ানা আপু। আমার হাত কাঁপছে। নয়ন লিখেছে, আজ ইয়ানা আপু কাশফুল বনে লাল সাদা শাড়ি পরে এসেছিল। আপুর হাতে একটা পাম্পাস ঘাস ছিল। ফর্সা নিখুঁত মুখের দিকে মিলিয়ে ওর হাতের ত্বকও যেন একদম নিখুঁত ফর্সা লাগছিল। শাড়ির কুচি আর আঁচলের ভাঁজগুলো একদম নিখুঁতভাবে বসানো ছিল। ওকে ঠিক পরীর মতো লাগছিল। আমি দূর থেকে ওর ছবি তুলেছি। আপু তো আমাকে ছোট ভাই ভাবে, তাই ওকে কখনো বলতে পারবো না যে আমি ওকে কতটা ভালোবাসি। আল্লাহ যেন আপুকে সারা জীবন হাসি খুশি রাখেন। এটা কি লেখা? নয়ন আমাকে এত আগে থেকে ভালোবাসে। আর আমি আরো পাতা উল্টালাম। এখানে লেখা, আপু আজ নওশাদ ভাইকে বিয়ে করার কথা বলল। আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি জানি নওশাদ ভাই ভালো মানুষ না, ওর চোখের ভাষা সুবিধার না, কিন্তু আপু ওকে ভালোবাসে। আপুর হাসি মুখের জন্য আমি নিজের ভালোবাসাকে কবর দিয়ে দিলাম। আপু সুখে থাকলেই আমার সুখ। আমি ডুকরে কেঁদে উঠলাম। ডায়েরির শেষের পাতাটায় কালের লেখাগুলো জায়গায় জায়গায় লেপ্টে আছে। নয়ন লিখেছে, আজ জানতে পারলাম নওশাদ আপুর একটা খারাপ ভিডিও বানিয়েছে এআই দিয়ে। আমি তো গরিব, আমার তো ক্ষমতা নেই ওই শয়তানটাকে আটকানোর, কিন্তু আমি আমার আপুর সম্মান এইভাবে নষ্ট হতে দেব না। কাল আমি সব দোষ নিজের ঘাড়ে নেব। সবাই আমাকে ঘৃণা করবে, আপু আমাকে ঘৃণা করবে, কিন্তু আপু তো বেঁচে যাবে। আমি সারা জীবন আপুর ঘৃণা মাথা পেতে নেব, কিন্তু ওর চোখে এক ফোঁটাও জল আসতে দেব না। নয়ন, না না, আমি এটা কি করলাম নয়ন? আমি তোকে চিনতে পারিনি নয়ন। আমি এআই ভয়েস বিশ্বাস করলাম, ফেক কাগজ বিশ্বাস করলাম, কিন্তু তোর ভালোবাসা বিশ্বাস করতে পারলাম না। আমি কত বড় অপরাধী নয়ন। তুই কোথায় গেলি আমাকে ছেড়ে? আমি যে তোকে ছাড়া বাঁচতে পারবো না। ইয়ানা পাগলের মতো চিৎকার করে ডায়েরিটা বুকে জড়িয়ে ধরে ফ্লোরে লুটিয়ে পড়ল। তার গগন বিদারী কান্নায় পুরো ঘর কেঁপে উঠল। সে বারবার নয়নের নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু সেই আদুরে শান্ত স্বামীটা তখন অনেক দূরে চলে গেছে। নয়ন বাড়ি থেকে চলে যাওয়ার পর পুরো একটা রাত ইয়ানা ফ্লোরে পড়ে কেঁদেছে। সকালের আলো ফোটার পর তার ঘোর কাটলো।
সে ডায়েরিটা বুকে চেপে ধরে পাগলের মতো ড্রয়িং রুমে ছুটে এলো। রেহেনা বেগম সোফায় বসে তসবিহ পড়ছিলেন। ইয়ানাকে উস্কো খুস্কো চুলে লাল চোখে কাঁদতে দেখে তিনি দীর্ঘশ্বাস ফেললেন। আম্মু, নয়ন কোথায়? ও তো রাতে ফেরেনি। ও কোথায় গেছে আম্মু? প্লিজ আমাকে বলুন, আমি ওর কাছে যাব। আমি ওর পায়ে ধরে ক্ষমা চাইবো। ক্ষমা চাইবে? কার কাছে ক্ষমা চাইবে ইয়ানা? যে কুকুরটার ছুঁড়ে দেওয়া উচ্ছিষ্ট আজ তোমার বাবার সম্মান বাঁচাতে আছে সে কুকুরের কাছে, নাকি যে শয়তানটা তোমার বাবার কোম্পানি হাতানোর জন্য তোমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে তার কাছে? আম্মু প্লিজ আমাকে আর লজ্জা দেবেন না। আমি বুঝতে পারিনি আম্মু, আমি তানিয়ার কথায় আর নওশাদের ওই ভুয়া প্রমাণ দেখে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার নয়নকে দেবতার মতো, আমার নয়ন তো দেবতার মতো। ও আমার শেষ সম্মান বাঁচাতে গিয়ে নিজের জীবন শেষ করে দিয়েছে, আর আমি ওকে। আম্মু প্লিজ বলুন ও কোথায়? আমি জানি না নয়ন কোথায়। ও কাল রাতে শুধু বলেছিল ও হেরে গেছে, ও 12 বছরের জমানো ভালোবাসা হেরে গেছে। তুমি তো বড় ঘরের মেয়েই আনা, তুমি তো প্রমাণের ওপর ভিত্তি করে সম্পর্ক তৈরি করো। আজ যখন প্রমাণ মিথ্যে প্রমাণিত হলো, তখন তোমার মনে ভালোবাসা উথলে পড়ছে। বিশ্বাস ছাড়া ভালোবাসা টিকে না ইয়ানা। আমি আমার ভুল শোধরাতে চাই আম্মু। আমি আমার স্বামীকে ফিরিয়ে আনতে চাই। ও যেখানেই থাকুক আমি ওকে খুঁজে বের করবই। ইয়ানা ছুটে নিজের ঘরে গেল। সে নয়নের নম্বরে বারবার কল করতে লাগলো, কিন্তু ফোন বন্ধ। সে স্নেহার কাছেও গেল, নয়নের বন্ধুদের কাছে খোঁজ নিল, কিন্তু কেউ বলতে পারলো না নয়ন কোথায় গেছে। এমনকি রেহেনা বেগমও ইয়ানার সাথে স্বাভাবিক কথা বলা বন্ধ করে দিলেন। ইয়ানার জীবন থেকে নয়ন যেন হাওয়ায় মিলিয়ে গেল। দেখতে দেখতে 3টি মাস কেটে গেল। এই 3 মাসে ইয়ানা পুরোপুরি বদলে গেছে। তার সেই অহংকার, জেদ সব যেন নয়নের সাথে সাথেই হারিয়ে গেছে। সে সারাদিন শুধু নয়নের ঘরে বসে থাকে, নয়নের ডায়েরি পড়ে আর কাঁদে। আর এদিকে শাহরিয়ার সাহেবের কোম্পানিতে ভয়াবহ ধস নেমেছে। নওশাদ আর শিমরান মিলে কোম্পানির ভেতর থেকে এমন এক জালিয়াতি করেছে যে শাহরিয়ার সাহেবের কোম্পানি আজ দেউলিয়া হওয়ার পথে। শাহরিয়ার সাহেবের বাড়ির ড্রয়িং রুমে আজ থমথমে পরিবেশ। শাহরিয়ার সাহেব মাথায় হাত দিয়ে বসে আছেন, আফরোজা বেগম কাঁদছেন। এখন কি হবে শাহরিয়ার? আমাদের তো সব শেষ। ওই নওশাদ শয়তানটা আমাদের পথে বসিয়ে দিল। আমি কিছুই বুঝতে পারছি না আফরোজা। নওশাদ কোম্পানির এত বড় ক্ষতি করবে আমি স্বপ্নেও ভাবিনি। ব্যাংক আমাদের সব প্রপার্টি বাজেয়াপ্ত করার নোটিশ পাঠিয়েছে। আজ বিকেলের মধ্যে যদি আমরা 50 কোটি টাকা ব্যাংকে জমা না দেই, তাহলে আমাদের এই বাড়িটাও নিলামে উঠবে। ঠিক সেই মুহূর্তে ইয়ানা সেই বাড়িতে প্রবেশ করলো। ইয়ানার পরনে একটি সাধারণ সুতির 3 পিস, চোখের নিচে কালি। তাকে দেখে শাহরিয়ার সাহেব আরো রেগে গেলেন। তুই এখানে কি করতে এসেছিস? তোকে না আমি বলছিলাম ওই বাড়িতে আর কখনো পা না রাখতে? আমি এখানে থাকতে আসিনি আব্বু। আমি শুনেছি কোম্পানির অবস্থা খুব খারাপ। আমি শুধু তোমাদের দেখতে এসেছিলাম। তোর দেখার কোনো দরকার নেই। ওই ফকির নয়ন তোকে ছেড়ে পালিয়েছে বলে এখন বাবার টাকায় ভাগ বসাতে এসেছিস? দূর হ এখান থেকে। হঠাৎ ম্যানেজার রফিক হাঁপাতে হাঁপাতে ড্রয়িং রুমে ঢুকলেন। তার মুখে এক অদ্ভুত আনন্দের হাসি। স্যার, গুড নিউজ, আমরা বেঁচে গেছি স্যার, আমাদের কোম্পানি বেঁচে গেছে। রফিক, কি বলছো তুমি? কে বাঁচালো আমাদের? এশিয়াটিক গ্রুপের এমডি স্যার, দেশের সবচেয়ে বড় মাল্টি মিলিয়নিয়ার ইনভেস্টর। উনি আমাদের কোম্পানির সব দায়ভার নিজের কাঁধে নিচ্ছেন। শুধু তাই নয়, নওশাদ আর শিমরান যে জালিয়াতি করেছিল তার সব প্রমাণ উনি পুলিশের হাতে তুলে দিয়েছেন। পুলিশ নওশাদ আর শিমরানকে অ্যারেস্ট করেছে স্যার। আলহামদুলিল্লাহ। কিন্তু রফিক ভাই, এশিয়াটিক গ্রুপের এমডি তো কখনো মিডিয়ার সামনে আসেন না। উনি আমাদের এত বড় উপকার কেন করলেন? উনি এখনই আসছেন স্যার। উনি আমাদের কোম্পানির 50% শেয়ার কিনে নিয়েছেন। উনি নিজেই পেপারস নিয়ে আসছেন। সবার চোখ দরজার দিকে স্থির হয়ে গেল। ইয়ানাও এক কোণায় দাঁড়িয়ে আছে। সেও দেখতে চায় কে সেই মানুষ যে আজ তার বাবার সম্মান বাঁচালো। কিছুক্ষণ পর দরজার সামনে বেশ কয়েকটি দামি কালো গাড়ি এসে থামলো। কয়েকজন বডিগার্ড ভেতরে প্রবেশ করলো। আর তাদের পেছনে যে মানুষটি রাজকীয় ভঙ্গিতে ঘরে ঢুকলো তাকে দেখে শাহরিয়ার সাহেব, আফরোজা বেগম এবং ইয়ানা যেন পাথর হয়ে গেল। নয়ন, তুই এখানে কি করছিস?
নয়নের পরনে আজ একটি অত্যন্ত দামি কালো থ্রি পিস স্যুট, চোখে রোদ চশমা, হাতের দামি ঘড়ি, আর তার হাতের রাজকীয় স্টাইল বলে দিচ্ছে সে আর সেই বস্তির সাধারণ ছেলে নয়। নয়নের পেছনে এশিয়াটিক গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজার দাঁড়িয়ে আছেন। নয়ন রোদ চশমা খুলে শাহরিয়ার সাহেবের দিকে শীতল দৃষ্টিতে তাকালো। আসসালামু আলাইকুম মিস্টার শাহরিয়ার, আমি নয়ন, এশিয়াটিক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং আপনার কোম্পানির নতুন 50% শেয়ার হোল্ডার। কি বলছিস তুই এসব? তুই ইয়ানার ছেলে? তুই তো সামান্য একটা কুকুর, তাই না মিসেস আফরোজা? হ্যাঁ, আমি জালালউদ্দিন আর রেহানা বেগমের ছোট ছেলে। আমার বাবা একসময় এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু চক্রান্তের শিকার হয়ে তিনি সব হারান। আমার মা আমাকে আর আমার ভাইকে শিক্ষা দেওয়ার জন্য, টাকার আসল মর্ম বোঝানোর জন্য বস্তিতে সাধারণ মানুষের মতো বড় করেছেন। কিন্তু আমি আমার বাবার সাম্রাজ্য নিজের যোগ্যতায় আবার ফিরিয়ে এনেছি। তার মানে এই এশিয়াটিক গ্রুপে তুই আমাদের কোম্পানি বাঁচালি? আমি আপনাদের কোম্পানি বাঁচাইনি মিস্টার শাহরিয়ার, আমি শুধু একটা ইনভেস্টমেন্ট করেছি। আমি নওশাদকে জেলে পাঠিয়েছি, কারণ সে শুধু আপনার সাথেই নয়, আমার স্ত্রী মানে মিস ইয়ানার সাথেও চরম নোংরামি করেছিল। আমি আমার অপমানের প্রতিশোধ নিয়েছি মাত্র। ইয়ানা এতক্ষণ বাকরুদ্ধ হয়ে নয়নের দিকে তাকিয়েছিল। তার নয়ন, তার সেই আদরে আনরোম্যান্টিক স্বামীটা আজ এই শহরের সবচেয়ে ক্ষমতাবান মানুষ। ইয়ানা আর নিজেকে আটকে রাখতে পারল না। সে দৌড়ে এসে নয়নের হাতটা ধরল। নয়ন, তুমি ফিরে এসেছো। আমি জানতাম তুমি ঠিক ফিরে আসবে। আমাকে ক্ষমা করে দাও নয়ন, আমি তোমাকে চিনতে অনেক বড় ভুল করেছিলাম। নয়ন খুব শান্তভাবে ইয়ানার হাতটা ছাড়িয়ে নিল। তার চোখে আজ কোনো মায়া নেই, কোনো ভালোবাসা নেই, আছে শুধু এক জমাট বাঁধা বরফ। মিস ইয়ানা, আমি এখানে কোনো ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আসিনি। আমি এখানে এসেছি বিজনেস ডিল ফাইনাল করতে, আর আপনি আমাকে স্পর্শ করবেন না। আপনার মতো বড় ঘরের মেয়ের একজন সাধারণ কুকুরের ছোঁয়া লাগলে আপনার সম্মান নষ্ট হতে পারে। প্লিজ নয়ন, আমাকে ওই কথাগুলো মনে করিয়ে দিয়ে আর শাস্তি দিও না। আমি তোমার ডায়েরি পড়েছি নয়ন, আমি সব জানি। তুমি আমাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসো। ছোটবেলার ভালোবাসা ছোটবেলাতেই মানায় মিস ইয়ানা। বাস্তবে ভালোবাসার চেয়ে কাগজের প্রমাণের দাম বেশি। আপনি তো প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করেন না, তাই না? আজ আমার কাছে প্রমাণ আছে যে আমি এই শহরের সবচেয়ে বড় ধনী, তাই হয়তো আজ আপনার মনে আমার জন্য আবার ভালোবাসা জেগেছে। না নয়ন, তুমি ভুল ভাবছো। তুমি যদি আজ রাস্তার ভিখারিও হতে, তাহলেও আমি তোমার পায়ে পড়তাম। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি নয়ন। ভালোবাসা? যে ভালোবাসা একটা এআই বানানো ফেক অডিও আর কয়েকটা স্ক্রিনশট দেখে জানালা দিয়ে পালিয়ে যায়, আমি সেই ভালোবাসাকে ঘৃণা করি। মিস্টার শাহরিয়ার, পেপারস রেডি আছে, আপনি শুধু সাইন করে দিন। আমার হাতে সময় খুব কম। নয়নের এই নির্মম অবহেলা ইয়ানার বুকে ধারালো ছুরির মতো বিঁধল। শাহরিয়ার সাহেব কাঁপা কাঁপা হাতে পেপারসে সাইন করে দিলেন। নয়ন পেপারসে নিয়ে একবারও ইয়ানার দিকে না তাকিয়ে সোজা বাইরে চলে গেল। ইয়ানা ফ্লোরে বসে অঝরে কাঁদতে লাগলো। ইয়ানা, তুই কাঁদছিস কেন? যা, নয়নকে আটকা। ও তো তোরই স্বামী। স্বামী? আমি তো নিজের হাতে আমার স্বামীকে খুন করেছি আম্মু। আমি আমার অহংকার দিয়ে ওর ভালোবাসাটাকে মেরে ফেলেছি, কিন্তু আমি এত সহজে হার মানবো না। আমি আমার নয়নকে ফিরিয়ে আনবই। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেছে। তীব্র বেগে বাতাস বইছে। যে কোনো মুহূর্তে কালবৈশাখী ঝড় শুরু হবে। এশিয়াটিক গ্রুপের বিস্তলা হেড অফিসের সামনে এসে থামলো একটি ট্যাক্সি। ট্যাক্সি থেকে নামলো ইয়ানা। আজ সে সেই ঐতিহ্যবাহী লাল সাদা শাড়িটি পরেছে। তার নিখুঁত ফর্সা মুখশ্রীর সাথে দুহাতের ফর্সা ত্বক একদম মানানসই লাগছে। শাড়ির কুচি আর আঁচল খুব যত্ন করে গোছানো। ঠিক এই শাড়িটা পরেই সে নয়নের সাথে বিয়ের পর প্রথম সকালে সেজেছিল। সে জানে নয়ন এই রূপটা দেখতে ভালোবাসে। ইয়ানা সোজা রিসেপশনে গেল। আমাকে আপনাদের এমডি স্যারের সাথে দেখা করতে হবে। ম্যাম, এমডি স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা করা নিষেধ। উনি আজ খুব ব্যস্ত। আমি ওর স্ত্রী, আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না। ইয়ানা কাউকে তোয়াক্কা না করে সোজা লিফটে উঠে নয়নের পার্সোনাল ফ্লোরে চলে গেল। নয়ন তখন ল্যাপটপে কাজ করছিল। ইয়ানাকে হঠাৎ দরজা খুলে ঢুকতে দেখে সে ভ্রু কুচকালো। আপনি এখানে কেন এসেছেন মিস?
ইয়ানা, আমার সিকিউরিটি এত দুর্বল হয়ে গেল কবে থেকে? আমি তোমার স্ত্রী নয়ন। স্ত্রীর স্বামীর কাছে আসতে কোনো সিকিউরিটির প্রয়োজন হয় না। স্ত্রী? আমাদের বিয়েটা তো একটা চুক্তি ছিল মাত্র। আপনি তো বলেছিলেন, আমি আপনাকে সম্মান দিয়েছিলাম, আর আপনি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। এখন আর এসব ন্যাকামি করে কী লাভ? আমি ন্যাকামি ধরছি না, আমি ন্যাকামি করছি না নয়ন। আমি জানি আমি অনেক বড় অপরাধ করেছি। আমি তোমার চোখের ভাষা বুঝতে পারিনি, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসতে নয়ন। 12টা বছর তুমি আমাকে ভালোবেসেছো। সেই ভালোবাসা কি এক নিমেষেই শেষ হয়ে যেতে পারে? শেষ হয়ে যায়নি ইয়ানা, আমি নিজের হাতে সেই ভালোবাসাকে কবর দিয়েছি। আপনি কি জানেন, ওই রাতে আপনি যখন আমাকে কুকুর বলেছিলেন, তখন আমার বুকের ভেতরটা কেমন ফেটে যাচ্ছিল। আমি আপনার সম্মান বাঁচাতে গিয়ে নওশাদের কাছে নিজের মাথা নিচু করেছিলাম, আর আপনি আমাকে তার চেয়েও জঘন্য বানালেন। আমাকে শাস্তি দাও নয়ন। তুমি আমাকে মারো, আমাকে বকো, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না নয়ন। ইয়ানা কাঁদতে কাঁদতে নয়নের পায়ের কাছে বসে পড়ল। সে নয়নের হাতটা নিজের দুহাতে চেপে ধরল। নয়ন কঠোর থাকার চেষ্টা করছে, কিন্তু ইয়ানার চোখের পানি দেখে তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তার উপর ইয়ানার পরনে সেই লাল সাদা শাড়ি, যা দেখে নয়নের 12 বছর আগের সেই কাশফুল বনের কথা মনে পড়ে যাচ্ছে। আপনি এখান থেকে যান ইয়ানা, আমি আপনাকে ক্ষমা করতে পারবো না। বিশ্বাস একবার ভাঙলে সেটা আর জোড়া লাগে না। নয়ন ঝটকা দিয়ে ইয়ানার হাত ছাড়িয়ে নিল এবং অফিস থেকে দ্রুত বেরিয়ে লিফটের দিকে চলে গেল। ইয়ানা ফ্লোরে পড়ে হু হু করে কাঁদতে লাগলো, কিন্তু সে হার মানতে রাজি নয়। সে দ্রুত উঠে নয়নের পিছু পিছু নিচে নামলো। নয়ন যখন বিল্ডিং থেকে বের হচ্ছে, তখন বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সাথে সাথে প্রচন্ড মেঘের ডাক। ইয়ানা তো মেঘের ডাক খুব ভয় পায়। গাড়ি আনলক করে ভেতরে বসতে যাবে, ঠিক তখন ইয়ানা দৌড়ে এসে নয়নের গাড়ির সামনে দাঁড়ালো। ইয়ানা, আপনি পাগল হয়ে গেছেন। রাস্তা থেকে সরুন, গাড়ি চালিয়ে দেব আমি। চালিয়ে দাও গাড়ি, আমাকে মেরেই ফেলো তুমি। তোমাকে ছাড়া বেঁচে থাকার চেয়ে তোমার গাড়ির নিচে মরে যাওয়া আমার কাছে অনেক বেশি শান্তির। নয়ন গাড়ি থেকে নেমে ইয়ানার কাছে এলো। মুষলধারে বৃষ্টিতে ইয়ানা পুরোপুরি ভিজে গেছে। তার ঐতিহ্যবাহী লাল সাদা শাড়ি ভিজে তার ফর্সা নিখুঁত গায়ের সাথে লেপ্টে আছে। শাড়ির লাল পাড় থেকে বৃষ্টির পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। ইয়ানার নিখুঁত ফর্সা হাত দুটো ঠান্ডায় কাঁপছে। বৃষ্টির কারণে সে চোখ খুলতে পারছে না, কিন্তু তবুও সে গাড়ির সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। জেদ করবেন না ইয়ানা, সরে দাঁড়ান বলছি, আপনার ঠান্ডা লেগে যাবে। লাগুক ঠান্ডা, জ্বর আসুক, আমি এই বৃষ্টিতে ভিজে মরে যাব। তবু তুমি আমাকে ক্ষমা না করা পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়বো না। কেন করছেন এমন? আপনি তো আমাকে ঘেন্না করেন, আমি তো আপনার লেভেলের মানুষ নই। হ্যাঁ, আমি ঘেন্না করি। আমি ঘেন্না করি আমার নিজের অহংকারকে। আমি ঘেন্না করি আমার সেই বোকা রূপটাকে, যে রূপটা তোমার নীরব ভালোবাসাকে বুঝতে পারেনি। নয়ন, তুমি তো বলেছিলে আমি তোমার দায়িত্ব। আমি মেঘের ডাকে ভয় পেলে তুমি তো আমাকে বুকে জড়িয়ে সারা রাত জেগে থাকতে। আজ এত জোরে বাজ পড়ছে, তোমার কি একটু কষ্ট হচ্ছে না আমাকে এইভাবে দেখতে? হঠাৎ বিকট শব্দে একটি বাজ পড়ল। ইয়ানা ভয়ে চিৎকার করে কানে হাত দিল। নয়ন আর নিজেকে ধরে রাখতে পারল না। তার সমস্ত রাগ, অভিমান, জেদ যেন ওই বৃষ্টির পানিতে ধুয়ে মুছে গেল। সে দৌড়ে গিয়ে ইয়ানাকে সজোরে নিজের বুকের ভেতর টেনে নিল। ইয়ানা নয়নের শার্ট খামচে ধরে তার বুকে মুখ লুকালো। আপনি খুব স্বার্থপর ইয়ানা। আপনি জানেন আপনি মেঘ ভয় পেলে আমি ঠিক থাকতে পারি না, তাও আপনি এই ঝড় বৃষ্টির মধ্যে জেদ করে দাঁড়িয়ে আছেন। তুমি তার চেয়েও বেশি পাষাণ নয়ন। তুমি আমাকে এত কষ্ট দিচ্ছিলে। ইয়ানা ডুকরে কেঁদে নয়নের বুকে মাথা রাখলো। নয়ন তার দুই বলিষ্ঠ হাত দিয়ে ইয়ানাকে এমন ভাবে জড়িয়ে ধরলো যেন সে পুরো পৃথিবী থেকে ইয়ানাকে আড়াল করে নিতে চাইছে। আমি পাষাণ নই ইয়ানা, আমি শুধু ভয় পাচ্ছিলাম। আমি ভয় পাচ্ছিলাম যদি আবার আপনি আমাকে ভুল বোঝেন, যদি আবার আমাকে ছেড়ে চলে যান, আমি ওই কষ্টটা দ্বিতীয়বার সহ্য করতে পারতাম না। আমি আর কখনো যাব না নয়ন। আমি তোমার ডায়েরির ওই কাশফুল বনের ইয়ানা হয়ে সারা জীবন তোমার বুকে থাকতে চাই। তুমি আমাকে ক্ষমা করেছো নয়ন? ক্ষমা তো আমি আপনাকে সেদিনই করে দিয়েছিলাম, যেদিন আপনি আমার কপালে জলপট্টি দিয়ে সারা রাত জেগেছিলেন। কিন্তু আমি তো পুরুষ মানুষ ইয়ানা, একটু অভিমান তো আমারও করার অধিকার আছে, তাই না? ইয়ানা মুখ তুলে নয়নের দিকে তাকালো।
বৃষ্টির পানিতে নয়নের চুলগুলো ভিজে কপালে লেপ্টে আছে। ইয়ানা নিখুঁত ফর্সা হাতটি ধীরে ধীরে নয়নের ভেজা গালে স্পর্শ করলো। আমার আনরোমান্টিক বরের এত অভিমান? ঠিক আছে, আজ থেকে তোমার সব অভিমান ভাঙানোর দায়িত্ব এই আদরে বউয়ের। নয়ন মুচকি হাসল। সে ইয়ানার কপালে জমে থাকা বৃষ্টির পানি আলতো করে মুছে দিল। তারপর দুই হাত দিয়ে ইয়ানার ফর্সা নিখুঁত মুখটা অঞ্জলি করে ধরে তার ঠোঁটে এক দীর্ঘ পবিত্র আর আবেগ ঘন চুমু আঁকল। মুষলধারে বৃষ্টির মধ্যে দীর্ঘ 3 মাসের বিরহ, রাগ, জেদ আর অভিমান গলে গিয়ে এক পরম শান্তির ভালোবাসায় পরিণত হলো। রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় লাল সাদা শাড়ি পরা ইয়ানা আর স্যুট পরা নয়নকে দেখে মনে হচ্ছিল যেন কোনো রূপকথার রাজ্য থেকে নেমে আসা এক অমর জুটি। বৃষ্টির তীব্রতা আরো বাড়ছে, কিন্তু নয়ন আর ইয়ানার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তারা একে অপরের উষ্ণতায় নিজেদের সব কষ্ট ভুলে গেছে। 12 বছরের নীরব ভালোবাসা আজ সমস্ত বাধা পেরিয়ে সমস্ত চক্রান্ত ধূলিসাৎ করে পূর্ণতা পেল। মুষলধারে বৃষ্টির মধ্যে নয়নের বুকের মাথা রেখে ইয়ানা যেন পৃথিবীর সব শান্তি খুঁজে পেয়েছে। দীর্ঘক্ষণ একে অপরকে জড়িয়ে রাখার পর নয়ন ইয়ানাকে নিজের স্যুট দিয়ে মুড়িয়ে গাড়িতে বসালো। গাড়ি চলতে শুরু করলো এশিয়াটিক গ্রুপের এমডি অর্থাৎ নয়নদের আসল রাজকীয় প্রাসাদের দিকে। পুরোটা রাস্তায় ইয়ানা নয়নের একটা হাত শক্ত করে ধরে নিজের গালের সাথে চেপে রেখেছিল। নয়নের হাতের স্পর্শ পেয়ে ইয়ানার মনে হচ্ছিল সে যেন তার হারিয়ে যাওয়া প্রাণ ফিরে পেয়েছে। গাড়ি এসে থামলো এক বিশাল প্রাসাদের সামনে। শাহরিয়ার সাহেবের বাড়ির চেয়েও এই বাড়িটা বহুগুণ বড় আর বিলাসবহুল। ইয়ানাকে নিয়ে নয়ন যখন ড্রয়িং রুমে প্রবেশ করলো তখন সেখানে পরিবারের সবাই উপস্থিত। রেহেনা বেগম, জালালউদ্দিন বড় ভাই তানজিম, মৃত্তিকা ভাবি, এমনকি দাদিমাও বসে আছেন। ইয়ানাকে ভেজা অবস্থায় দেখে সবাই চমকে উঠলেন। ইয়ানা সোজা ছুটে গিয়ে রেহেনা বেগমের পায়ের কাছে বসে পড়ল। আম্মু, আমাকে মাফ করে দিন। আমি না বুঝে অনেক বড় অপরাধ করে ফেলেছিলাম। আমি প্রমাণ আর জেদের বশবর্তী হয়ে আপনাদের সবার মনে কষ্ট দিয়েছি। আম্মু প্লিজ আমাকে আপনাদের মেয়ে হিসেবে আর একটা বার সুযোগ দিন। পাগলি মেয়ে একটা, তুই তো আমার মেয়ে মতোই, তুই কাঁদছিস কেন? রেহেনা বেগম ইয়ানাকে টেনে তুলে নিজের বুকে জড়িয়ে ধরলেন। ইয়ানা ডুকরে কেঁদে উঠল। রেহেনা বেগম ইয়ানার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আমি তোকে সেই দিন ওই কথাগুলো বলেছিলাম কারণ আমি চেয়েছিলাম তোর ভেতর থেকে ওই বড় লোকের অহংকারটা পুরোপুরি মুছে যাক। তুই যে বুঝতে পেরেছিস সেই সম্পর্কের ভিত্তিটা টাকা বা প্রমাণ নয়, সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস। আমি জানতাম তুই আমার ছেলেকে ঠিকই ফিরিয়ে আনবি। এই ইয়ানা, তুমি এত বৃষ্টিতে ভিজছো কেন? এক্ষুনি জ্বর চলে আসবে তো। জলদি চলো আমার সাথে, গা মুছে ফ্রেশ হয়ে নেবে। নয়ন, তুইও যা। মৃত্তিকা ভাবি ইয়ানাকে নিয়ে একটি বিশাল সুসজ্জিত বেডরুমে গেলেন। ইয়ানা ফ্রেশ হয়ে তার সেই নিখুঁতভাবে জড়ানো লাল সাদা ট্র্যাডিশনাল শাড়িটা আবার পরল। শাড়ির কুচি আর আঁচল এত সুন্দরভাবে সেট করা যে তাকে সত্যিই কোনো দেবীর মতো লাগছিল। তার ফর্সা নিখুঁত মুখশ্রীর সাথে দুহাতের ফর্সা ত্বকের অদ্ভুত সুন্দর মিল আজ যেন আরো বেশি মোহনীয় হয়ে উঠেছে। ইয়ানা ড্রয়িং রুমে ফিরে আসতেই দেখলো সেখানে এক থমথমে পরিবেশ। শাহরিয়ার সাহেব, আফরোজা বেগম, স্নেহা, আবির এবং ফুপু রুকসানা ও তার মেয়ে তানিয়াও সেখানে উপস্থিত। আর তাদের মাঝখানে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নওশাদ এবং সিমরান। তাদের পাশে দাঁড়িয়ে আছেন ইন্সপেক্টর শফিক। খালু, আপনারা সবাই বসুন। আজ আমি আপনাদের সবাইকে এখানে ডেকেছি কিছু সত্য চিরতরে পরিষ্কার করার জন্য। ইন্সপেক্টর শফিক, ওদের দুজনকে সামনে নিয়ে আসুন। ইন্সপেক্টর শফিক নওশাদ আর সিমরানকে ধাক্কা দিয়ে সামনে আনলেন। নওশাদের মুখে ভয়ের ছাপ স্পষ্ট। নয়ন, এই শয়তানগুলো তো আমার কোম্পানি ধ্বংস করে দিয়েছিল। এদের তো জেলে থাকার কথা, এখানে কেন এনেছো? কারণ এদের আসল শাস্তি এখনো বাকি খালু। নওশাদ শুধু আপনার কোম্পানির টাকাই চুরি করেনি, সে ইয়ানার সাথেও চরম নোংরামি করেছিল। আর সেই নোংরামিতে ওকে সাহায্য করেছিল এই বাড়িরই একজন। নয়নের কথা শুনে সবাই একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। তানিয়া এবং রুকসানা ফুপুর মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। কে সে নয়ন? কে আমাদের এত বড় ক্ষতি করতে চেয়েছিল?
তানিয়া, তুই সামনে আয়। নয়নের গম্ভীর কণ্ঠ শুনে তানিয়া কাঁপতে কাঁপতে সামনে এসে দাঁড়ালো। ভাইয়া আমি কিছু করিনি। চুপ করবি তুই? তুই ভাবলি কিভাবে যে আমার বেডরুমে তুই ওই ভুয়া খামটা রেখে আসবি আর আমি সেটা ধরতে পারবো না? আমি এশিয়াটিক গ্রুপের এমডি। আমার বেডরুমে হিডেন ক্যামেরা লাগানো থাকে, সেটা কি তুই জানতিস? নয়ন তার ল্যাপটপ অন করে প্রজেক্টরে একটা ভিডিও প্লে করলো। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে তানিয়া চুপি চুপি নয়নের রুমে ঢুকে তোশকের নিচে ওই খামটা লুকিয়ে রাখছে। ইয়ানার আগে ফুঁসতে লাগলো। তানিয়া, তুই এত নীচ! আমি তোকে কি ক্ষতি করেছিলাম যে তুই আমার আর নয়নের মাঝে ওই ফেক অডিও আর কাগজ রেখে আমাদের আলাদা করতে চাইলি? আমাকে ফুফু আর নওশাদ ভাই টাকা দিয়েছিল। ভাবি আমি ফুফুর কথাই। এই হারামির মেয়ে, তুই আমার নাম জড়াচ্ছিস কেন? আমি এসবের কিছু জানি না। মিথ্যা বলবেন না রোকসানা আন্টি, আপনি তো আমাকে বলেছিলেন যে রেহানার ছেলে নয়নকে আপনি দু চোখে দেখতে পারেন না। আপনি চেয়েছিলেন নয়ন আর ইয়ানার ডিভোর্স হয়ে যাক, যাতে শাহরিয়ার সাহেবের সম্পত্তি আপনার ভাগে আসে। আর সেই প্ল্যানে আমি আপনাকে সাহায্য করেছিলাম। ওই এআই ভয়েস আর ফেক ব্যাক স্টেটমেন্ট আমি বানিয়েছিলাম। নওশাদের কথা শুনে পুরো ড্রয়িং রুমে যেন বোমা ফাটলো। আফরোজা বেগম ছুটে এসে রুকসানার গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিলেন। রুকসানা, তুই নিজের ভাইয়ের মেয়ের এত বড় সর্বনাশ করতে চাইলি টাকার লোভে? তুই তো একটা ডাইনি। তুই আজ থেকে আমার বোন নস রুকসানা। আমার প্রপার্টিতে তোর কোনো এক পয়সাও অধিকার নেই। তুই আর তোর মেয়ে এই মুহূর্ত থেকে আমার বাড়ি থেকে, আমার জীবন থেকে দূর হয়ে যা। ভাই, আমাকে মাফ করে দেন ভাই। আমি লোভের বশে এই কাজ করে ফেলেছি। রাহানা ভাবি, আমাকে বাঁচান। যে নারী নিজের লোভের জন্য একটা পবিত্র ভালোবাসাকে কালিমা লিপ্ত করতে পারে, তার জন্য আমার মনে কোনো জায়গা নেই। আপনারাও আসুন। শাহরিয়ার সাহেবের নির্দেশে গার্ডরা রুকসানা এবং তানিয়াকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। ইন্সপেক্টর শফিক নওশাদ আর সিমরানকে হাতকড়া পরালেন। পুলিশ নওশাদ আর সিমরানকে নিয়ে চলে গেল। ড্রয়িং রুমে এখন শুধু দুই পরিবারের আপন মানুষগুলো। আফরোজা বেগম ধীর পায়ে রেহেনা বেগমের সামনে এসে দাঁড়ালেন। তার চোখে অনুশোচনার জল। রেহানা, তুই আমাকে মাফ করে দিস বোন। আমি টাকার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি ভুলে গিয়েছিলাম যে আমরা একসময় কতটা কাছে ছিলাম। আমি তোর ছেলেকে কুকুর বলেছি, ওকে ঘাড় ধাক্কা দিয়েছি, অথচ ওই ছেলেই আজ আমার স্বামীর সম্মান, আমার মেয়ের জীবন সব বাঁচালো। আমাকে তুই ক্ষমা কর রেহানা। আরে আফরোজা, তুই কাঁদছিস কেন? আমার তো বোন। তোর মেয়ে কি আমার মেয়ে নয়? আর নয়ন তো তোদেরই ছেলে। অতীত ভুলে যা। আজ থেকে আমাদের দুই পরিবার আবার আগের মতো এক হয়ে গেল। রেহেনা এবং আফরোজা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। শাহরিয়ার সাহেব জালাল উদ্দিনকে জড়িয়ে ধরলেন। পুরো পরিবারে এক আনন্দ ঘন পরিবেশ তৈরি হলো। স্নেহা পেছন থেকে ইয়ানাকে গুঁতো দিয়ে ফিসফিস করে বলল, কি রে মহারানী, এবার তো বর পেলি, তাও আবার মাল্টি মিলিয়নিয়ার। এবার তো একটু হাস। হাসবো কিভাবে? তোর ওই আনরোম্যান্টিক দুলাভাইয়ের দিকে তাকা। এত বড় একটা ঝড় পার হলো আর সে এখন ও পকেটে হাত দিয়ে গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে। একটা মিষ্টি কথাও তো বলতে পারে। ইয়ানার কথা শুনে আবির এবং তানজিম জোরে হেসে উঠল। আরে দোস্ত, তোর বউ তো তোর নামে কমপ্লেন করেছে, বলছে তুই নাকি আনরোমান্টিক। আমি আনরোমান্টিক? ঠিক আছে, আজ এর একটা ফয়সালা হয়েই যাক। নয়ন হঠাৎ করে ইয়ানার দিকে এগিয়ে এলো। ইয়ানা কিছুটা নার্ভাস হয়ে পিছিয়ে গেল। সবার সামনে নয়ন সোজা হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ল। তার এই কাণ্ড দেখে দাদিমা থেকে শুরু করে শাহরিয়ার সাহেব সবাই অবাক হয়ে গেলেন। নয়ন নিজের পকেট থেকে একটা লাল মখমলের বক্স বের করে সেটা খুলল। ভেতরে একটি জলজলে হীরের আংটি। ইয়ানা, সেই ছোটবেলা থেকে আপনাকে দেখে আসছি। আপনাকে নিয়ে প্রথম যে ছবিটা আমি আমার ডায়েরিতে লিখেছিলাম সেটা এখনও আমার চোখে ভাসে। আমি লিখেছিলাম, আজ ইয়ানা আপু কাশফুল বনে লাল শাড়ি পরে এসেছিল। বাতাসে ওর চুলগুলো উড়ছিল, ওর হাতে ছিল পাম্পাস ঘাস, ওকে ঠিক বড়ির মতো লাগছিল। নয়নের মুখে নিজের সেই ডায়েরির কথাগুলো শুনে ইয়ানার দু চোখ বেয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পড়তে লাগলো।
আমি কোনোদিন ভাবিনি এই পরীর মতো মেয়েটা আমার জীবনে সত্যি হয়ে আসবে। পরিস্থিতি আমাদের বিয়ে দিয়ে বাধ্য করেছিল ঠিকই, কিন্তু আমি কখনো আপনাকে আমার অধিকারের শেকলে বাঁধতে চাইনি। আজ যখন আমাদের মাঝে আর কোনো মিথ্যার দেয়াল নেই, কোনো ভুল বোঝাবুঝি নেই, আমি সবার সামনে আপনাকে আমার জীবনের সবচেয়ে বড় সত্যি হিসেবে মেনে নিতে চাই। নয়ন ইয়ানার দিকে আংটিটা বাড়িয়ে দিয়ে এক অদ্ভুত মায়াবী কণ্ঠে বলল, মিস ইয়ানা, বয়সে ছোট হলেও ভালোবাসায় আমি আপনার চেয়ে অনেক বড়। আপনি কি এই আনরোমান্টিক জেদি আর আপনাকে পাগলের মতো ভালোবাসার ছেলেটার আদুরে বউ হয়ে সারা জীবন আমার বুকে মাথা রেখে ঘুমাতে রাজি আছেন? না। ইয়ানা না শুনে সবাই আটকে উঠল। নয়ন অবাক হয়ে তাকালো। ইয়ানা ঠোঁট টিপে হেসে চোখের জল মুছে ফেলল। আমি শুধু তোমার বুকে মাথা রেখে ঘুমাতে রাজি নই, আমি তোমার সাথে ঝগড়া করতে, তোমার উপর অধিকার খাটাতে আর তোমার ওই গম্ভীর মুখটা সারা জীবন দেখতে রাজি। কবুল কবুল কবুল। ইয়ানার কথাগুলো শুনে পুরো বাড়ি হাসিতে ফেটে পড়ল। নয়ন ইয়ানার ফর্সা নিখুঁত আঙ্গুলে হীরের আংটি পরিয়ে দিল। তারপর উঠে দাঁড়িয়ে ইয়ানাকে সজোরে নিজের বুকের ভেতর জড়িয়ে দিল। সবাই হাততালি দিয়ে উঠল। দাদিমা আর দুই মা মিলে ওদের মাথায় হাত রেখে দোয়া করে দিলেন। রাতের খাবার শেষ, সবাই নিজের নিজের রুমে চলে গেল। ইয়ানাকে মৃত্তিকা ভাবি এবং স্নেহা মিলে নয়নের নতুন বিশাল বেডরুমে দিয়ে এলো। রুমটা আজ বেরি আর গোলাপ ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো। চারিদিকে মিষ্টি একটা সুবাস। ইয়ানা খাটের এক কোণায় বসে আছে। তার পরনে সেই লাল সাদা শাড়ি যা নিখুঁতভাবে তার ফর্সা ত্বকের সাথে মিশে আছে। একটু পর দরজা খোলার শব্দ হলো। নয়ন ধীর পায়ে ভেতরে প্রবেশ করে দরজাটা ভেতর থেকে লক করে দিল। নয়ন ইয়ানার দিকে এগিয়ে আসতেই ইয়ানার বুকের ভেতরটা অজানা এক শিহরণে কেঁপে উঠল। নয়ন ইয়ানার পাশে বসে তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। আপনি কাঁদছেন ইয়ানা? না, মানে আমি বুঝতে পারছি না নয়ন, এত সুখ আমার কপালে কিভাবে জুটলো? আমি তো তোমাকে কত কষ্ট দিয়েছি, তুমি আমাকে এত ভালোবাসো কেন? কারণ আপনি আমার সেই লাল শাড়ি পরা পরী, যাকে ছাড়া আমার পৃথিবী অন্ধকার। আপনি জানেন ইয়ানা, গত 3টে মাস আপনাকে ছাড়া আমি কিভাবে কাটিয়েছি। প্রতিদিন রাতে আপনার বালিশটা বুকে জড়িয়ে কাঁদতাম। আর কাঁদবে না নয়ন, আর কখনো না। আমি কথা দিচ্ছি, জীবনে যত ঝড় আসুক আমি আর কখনো তোমার হাত ছাড়বো না। তুমি শুধু আমাকে তোমার এই বুকের ভেতর লুকিয়ে রেখো। ইয়ানা মুখ তুলে নয়নের দিকে তাকালো। নয়নের চোখে আজ এক অদ্ভুত নেশা। যে ছেলেটা 12 বছর ধরে নিজের সব অনুভূতি দমিয়ে রেখেছিল, আজ সে তার ভালোবাসাকে পূর্ণতা দিতে চায়। নয়ন ইয়ানার গালে হাত রেখে তার চোখের জল মুছে দিল। আজ আর কোনো কান্না নয় ইয়ানা, আজ শুধু আমাদের রাত। 12 বছরের দীর্ঘ অপেক্ষার পর আজ আপনি পুরোপুরি আমার। নয়নের আঙ্গুলগুলো ইয়ানার ফর্সা মুখশ্রী ছুঁয়ে ধীরে ধীরে নিচের দিকে নামতে লাগলো। ইয়ানা চোখ বন্ধ করে সেই গভীর সম্মানজনক এবং পবিত্র স্পর্শ অনুভব করতে লাগলো। নয়ন খুব আলতো করে ইয়ানার কপালে, কালে এবং শেষে তার কাঁপতে থাকা ঠোঁটে এক গভীর চুমু আঁকলো। ইয়ানা নয়নের শার্ট খামচে ধরে তার আলিঙ্গনে পুরোপুরি নিজেকে সঁপে দিল। নয়নের আদর কোনো তাড়াহুড়োয় ভরা ছিল না। প্রতিটি স্পর্শে ছিল সম্মান আর দীর্ঘদিনের জমানো আবেগ। সে ইয়ানাকে পরম যতন করে বিছানায় শুইয়ে দিল। ঘরের আলো ম্লান হয়ে এলো। বাইরে বৃষ্টির হালকা রিমঝিম শব্দ আর ঘরের ভেতর দুটি হৃদয়ের একাকার হয়ে যাওয়ার শব্দ। ইয়ানার সব অভিমান, সব কষ্ট আজ নয়নের এই ধীর, শান্ত আর গভীর ভালোবাসার কাছে সম্পূর্ণ ধরা দিল। 12 বছরের সেই নীরব প্রেমিক আজ তার খালাতো সিনিয়র বোনকে তার জীবনের সবচেয়ে আদুরে বউ বানিয়ে নিল। একটি মিষ্টি, স্নিগ্ধ আর আবেগময় ভালোবাসার চিরস্থায়ী বসন্ত শুরু হলো তাদের জীবনে।